হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি ভিজে গেছে, আর দরজাতেও কেউ ধাক্কা দিচ্ছে। এহ, আমি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম? দুর্বল, আমার এই কি অবস্থা হলো! শালা শয়তান, তোর নানির খালি ঘর। মনে পড়ে গেল আজকে আমার কলেজের প্রথম দিন, তাই তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে এসে ফ্রেশ হয়ে এলাম। রাতে কলেজের বিষয়ে ভাবতে ভাবতে এমন হয়ে গেল। তোর সাই সব বের হয়ে গেল রে। ফ্রেশ হওয়া শেষ করে রুমে এসে ফোন হাতে নিতেই আপু দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকাডাকি করছে। তাই গিয়ে দরজা খুলে দিলাম। কি হয়েছে, এত দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আজকে কলেজে যাবি না? আজকে না তোর প্রথম দিন। হুম, আচ্ছা, চলো খাবার দিবা। তারপর খাবার টেবিলে চলে আসলাম। আমার স্বপ্নের কথা মনে হতেই মুখে হাসি চলে আসছে। আমার এমন হাসি দেখে আপু বলল, কি রে কুত্তা, তুই এমন ভাবে মুচকি মুচকি হাসছিস কেন? আরে হয়েছে কি তাহলে শোনো, আপনারাও শুনেন। রাতে কলেজের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, আর স্বপ্ন দেখছি যে দেখলাম বাড়িটা অনেক পুরনো। আমি ভিতরে যেতে লাগলাম। বাড়িটা খুব বড় নয়, কিন্তু শরীরের ভিতর কেমন শিহরণ হয়ে চলেছে। একটু ভয়ও লাগছে। বাড়ির ভিতরে আসতেই বাড়ির মেইন দরজা লেগে গেল। আমি তো ভয়ে শেষ। আজকে মনে হচ্ছে নির্ঘাত আমার মৃত্যু। বাড়ির ভিতর থেকে কেমন বাজে গন্ধ আসছে, আর কত ময়লা। মনে হলো পিছন দিয়ে কেউ চলে গেল। ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। কে কে কে? আল্লাহ হেফাজত করো আমাকে। না, ভয় পেলে চলবে না। একে একে রুমগুলো দেখতে লাগলাম। কই, কিছু নাই তো। শেষ দরজা খুলতেই কোথায় যেন চলে এসেছি। এই রুমটা এত সুন্দর কি জন্য, কেমন আকর্ষণ করছে। তাই ভিতরে চলে আসি। ভিতরে আসতেই কোথায় যেন এসে পড়লাম। চোখ খুলে দেখি সুন্দর একটা বাগান, চারপাশে হরেক রকমের নানান ফুল। এটা কি হলো? আমি কোথায় আছি? আমি পড়ার সাথে সাথে জমিনটা কেমন কেঁপে উঠেছিল। হঠাৎ অনেকের আওয়াজে সামনে তাকিয়ে দেখি অনেক মানুষজন। এগুলো কে? মানুষ এত সুন্দর হয় কিভাবে? সবার চোখ কেমন লাল আর নীল হয়ে আছে। এখানে সবাই কি লেন্স ব্যবহার করে নাকি? আমি কোন দেশে এসেছি? হঠাৎ মানুষগুলো, আমাদের রাজপুত্র এসেছে। ইয়াহু! পিছনে কেউ এসেছে। পিছনে তাকিয়ে দেখি কেউ তো নেই। আরে, এতক্ষণ তো খেয়ালও করিনি। আমি তো ওদের মতোই দেখতে হয়ে গেছি। শরীরের রং ওদের মতো। এগুলো কি হচ্ছে? হঠাৎ আজানের ধ্বনি কানে এলো। এত মধুর কণ্ঠ! আমি তো প্রেমে পড়ে গেলাম। সবাই আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। হঠাৎ করেই কেউ একজন এসে জড়িয়ে ধরলো আর কান্নাকাটি শুরু করলো। এত দ্রুত ঘটলো, কিছু টেরও পাইনি। আসলো কখন? আর জড়িয়ে ধরলো কখন? কি হচ্ছে এসব? এতদিন কোথায় ছিল ভাইয়া? জানো, আমরা তোমাকে সবাই কত খুঁজেছি। তোমার জন্য যুগের পর যুগ অপেক্ষা করেছি। তোমার আসার অপেক্ষায় আছি, কখন তুমি আসবে। আমি এগুলো কি শুনছি? এই মেয়েটাকে আমাকে ভাইয়া বলছে কেন? আমি কি উল্টাপাল্টা কিছু খেয়েছি? না, আমাকে খেয়েছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি কি করব খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এগুলো আমার ভ্রম। ওই রুমে ঢোকার পর থেকেই এমন হচ্ছে। রাজপ্রাসাদে চলো, আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। এই কি সব হচ্ছে? মাথা ঠিক আছে আপনাদের? আর রাজপ্রাসাদে মানে? তুমি আগে চলো, তারপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তুমি কে, কি তোমার পরিচয়? ঠিক বুঝলাম না। মেয়েটা ছেড়ে দিতেই মনে হচ্ছে আমি আকাশে ভাসছি, আর কেউ আমার ঠোঁটটার ঠোঁটের সাথে মিশে রেখে কিস করছে। কি হচ্ছে? কি সব হচ্ছে এগুলা? মনে হচ্ছে সকালে গোসল করার জন্য এসব স্বপ্ন দেখছি। ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। ঠোঁট ছেড়ে দিয়ে বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। এ ভাই, এগুলো কি হচ্ছে? কিছুই তো মাথার মধ্যে ঢুকছে না। এরা সবাই কে? মনে হচ্ছে আমি মেয়াদ উত্তীর্ণ কিছু সেবন করেছি। এত বছর কোথায় ছিলে তুমি? তোমাকে পৃথিবীর সব প্রান্তে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আপনি কি সব বলছেন? আপনাদের মাথা ঠিক আছে? এখানে আসার পর থেকে কি সব শুনছি। আবার কখন জমিনে নেমে গেছি জানি না। মায়া, তুমি আসো, আমি আমার বরটাকে নিয়ে যাচ্ছি। চলেন মহারাজ। মনে হচ্ছে আমি উড়ে উড়ে যাচ্ছি। তাকে দেখি মেয়েটার ডানা বের হয়েছে। ডানাগুলো কত সুন্দর! মেয়েটাও অনেক সুন্দর।
এর আগে এমন সুন্দর সুন্দর মেয়ে দেখিনি। মেয়েটা বর না কি যেন বললো। এত সুন্দর মেয়ে আর আমাকে তার বর বলছে। এমনিতে সিঙ্গেল মানুষ আমি, বউ হিসাবে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। এমন সুন্দরী মেয়ে হলে তো তার দিকে তাকিয়ে তাকিয়ে এমন সুন্দরী মেয়ে হলে তো তার দিকে তাকিয়ে তাকিয়ে যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যাবে। আমি পড়ে যাব তো। পড়বেন না আপনি? আমি আসছি না, আপনার খবর আছে আজকে। আপনারা পরী? শুনেছি পরীদের এমন ডানা থাকে আর তারা এমন সুন্দর হয়। কল্পনা করো তোমার ডানা আছে, ভাবো, দেখবা তোমারও ডানা বের হয়েছে। ফাজলামি করছেন আমার সাথে? আমি মানুষ, আমার এসব নেই আর বেরও হবে না। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখো। এত করে বলছে তখন ভাবলাম আমার ডানা আছে, কিন্তু কই, বের হচ্ছে কোথায়? আমি কয়েকবার চেষ্টা করলাম কিন্তু হলো না। না, হচ্ছে না। আমি মানুষ, আপনাদের মতো না। তুমি সন্দেহের বশে করেছো তাই হচ্ছে না। আচ্ছা, চিন্তা করিও না, তোমার শক্তি হয়তো জাগ্রত হয়নি, হয়ে গেলে সব কিছু পারবা। তোমার থেকে শক্তিশালী এই রাজ্যে আর কেউ নেই। কী সব বলে বুঝতে পারছি না। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর একটা অনেক বড় প্রাসাদে পৌঁছালাম। অনেকজন মানুষ, থুকু, হরি, সব সৌন্দর্য মনে হচ্ছে আল্লাহ এখানেই ঢেলে দিয়েছেন। মেয়েটা একটা বড় রুমে নিয়ে এলো। একজন মেয়ে শুয়ে আছে। এটা তোমার আম্মু, এটাই তোমার জন্মদাত্রী মা। মা কথাটা শুনে বুকের ভেতর কেঁপে উঠল। ওই মেয়েটাও এসে পৌঁছালো, যে মেয়েটা আমাকে প্রথমে জড়িয়ে ধরেছিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মহিলাটা শুয়ে আছে কেন বুঝতে পারছি না। আচ্ছা, উনি শুয়ে আছেন কেন? এ অনেক কাহিনী, তুমি মাকে স্পর্শ করো, দেখবা আমার ঘুম ভেঙে গেছে। আরে, আপনারা আমাকে যা ভাবছেন আমি সে না। আপনারা ভুল করছেন। আপনারা বিষয়টা বুঝতে পারছেন না। আমরা কোনো ভুল করছি না, আমরা ঠিকই জানি। তুমি স্পর্শ করো। যদি তুমি আমার ভাইয়া না হয়ে থাকো তাহলে তোমাকে তোমার জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, আর যদি হয়ে থাকো তাহলে তো তুমি সব কিছু জানতে পারবে, তাই না? মাথা নাড়িয়ে আমি আস্তে আস্তে হাত বাড়িয়ে মহিলার হাত স্পর্শ করলাম, কিন্তু কোথায়, কিচ্ছু হচ্ছে না। দেখলেন, আমি আপনাদের মতো না। আমি একজন মানুষ। এবার আমাকে আমার জায়গায় পাঠিয়ে দেন। সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে। সত্যি তুমি আমার ভাইয়া না। প্রহরী, এনার মস্তিষ্কের এই সব কিছু মুছে পৃথিবীতে রেখে আসেন। সে ভালো। বাপরে, কি আজব জায়গা এটা। আরে এত তাড়াহুড়ো করো কেন? কেউ আমাদের রাজসভার পণ্ডিতকে নিয়ে আসো। তুমি কি করতে চাইছো? এর আগে যারা আসছিল তাদের কিন্তু দৈহিক গঠন চেঞ্জ হয়নি, কিন্তু এর হয়েছে। সাধারণ কারো এমন হবার কথা না, কিছু একটা গন্ডগোল আছে। আমি এসেছি রাজকুমারী, আমি বলছি কি গন্ডগোল আছে আর কি হয়েছে। রাজকুমার, আপনি আমার সাথে আসেন। লোকটা আমাকে ডাকলেন এবং তার সাথে সাথে যেতে বললেন। কিছু না বলে সাথে সাথে যেতে লাগলাম। একটা রুমে এলাম। আসতেই আপনার শরীরে কোথাও কি কোনো কিছু আছে, মানে কোনো তাবিজ বা অন্য কিছু? আর রাজকুমারের পিঠে জন্ম দাগ আছে, আপনার পোশাক খুলেন তো। আমি তো জানি একটা দাগ আছে, আর দাগটাও কেমন অদ্ভুত। কোমরে 5টা তাবিজও আছে। দাদুকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার কথার উত্তর দেয়নি। শার্ট খুলে দিতেই লোকটা বলল, আপনি আমাদের রাজকুমার, আপনার তাবিজ খুলেন, দেখবেন আপনি আপনার শক্তি অনুভব করতে পারবেন। কিন্তু আমার দাদু ওগুলো খুলতে বারণ করেছে। আমি ওগুলো খুলতে পারবো না। আমি বলছি কোনো সমস্যা হবে না, আপনি খুলেন, সমস্যা হলে আমি দেখে নিব। জি। কোমর থেকে একটা একটা করে তাবিজ খুলতে শুরু করি। খুলতেই শরীরের ভিতর কেমন হচ্ছে, কিছু একটা অনুভব করছি। সব তাবিজ খুলতেই আমার আগের সব কিছু মনে পড়ে গেল। দানবের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যেতে চলেছিলাম, তখন এক ব্যক্তি এসে আমাকে উদ্ধার করে। সেটা আর কেউ ছিল না, ওই হুজুর, মানে যাকে এতদিন দাদু মনে করে এসেছি। তারপর আর কিছু মনে ছিল না। এই তাবিজগুলোর কারণে আপনার এত বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। যেই লোক আপনাকে তাবিজ দিয়ে রেখেছিল সেই লোক অনেক শক্তিশালী ছিল, মানতেই হবে। কিন্তু আপনাকে কেন এমনভাবে তাবিজ দিয়ে রেখেছিল সেটা বলতে পারবো না। এখন মহারানীকে আপনি সুস্থ করে তুলতে পারবেন। আমার সব কিছু মনে পড়ছে। আমার সব কিছু মনে পড়েছে। আমি আম্মুকে এখনই সুস্থ করে তুলবো বলেই আম্মুর রুমে চলে আসি। পণ্ডিত মশাইয়ের কথা মতো
আম্মুর হাত ধরতেই উনি নড়ে উঠেছে। একটু পর চোখ খুলে সবার দিকে তাকায়, আমাকে দেখতে পেয়ে কান্না শুরু করে। একটু পরে সবকিছু স্বাভাবিক। পুরো রাজ্যে আনন্দ উৎসব শুরু হয়। বাবার কথা মনে পড়ল। ইস, আজকে উনি থাকলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। বাবাও ওই যুদ্ধে মারা যায়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। রাতে পালঙ্কে শুয়ে আছি, তখন ইরাবতী এলো। গিয়ে জড়িয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগি। আরে আরও অনেক কিছু হলো, কিন্তু এটা বললাম না। থাক, এ হচ্ছে আমার স্বপ্ন। তবে রোম্যান্সটুকু বললাম না, কারণ আপু আর আম্মু তো শুনছে নাকি। আম্মু আর আপু তো হাসতে হাসতে শেষ। ওরে তোর স্বপ্ন রে, তোর সাথে যেই শয়তান থাকে তোর মতোই। ও আম্মা, ওই রকম একটা বউ এনে দিবা গো। লাল টুকটুকে একটা বউ, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। এখনো দুধের দাঁত পড়েনি আর বউ নিবে? যা সর এখান থেকে। এই দাঁড়া দাঁড়া, আমার বান্ধবীর নাম তো ইরা। ইরা তোর সামনে কোত্থেকে আসলো? আমি কিভাবে বলবো কিভাবে এলো তো? না না, নিশ্চয়ই আমার বান্ধবীদের নিয়ে তুই উল্টাপাল্টা ভাবিস। না হলে তো ওরা তোর স্বপ্নে আসার কথা না। এই আপু, তুমি এগুলো কি বলো? ওদের দুজনকে আমার বড় আপুর চোখে দেখি, তোমার কসম। থাক, কসম খাওয়া লাগবে না ভাই। তোর কথা কিভাবে বিশ্বাস করব? আম্মু দেখো না, তোমার ছেলেকে অবিশ্বাস করছে। আরে সত্যি বলছি, তোমার দুই বান্ধবীকে ভালো লাগে। ইচ্ছা করে প্রপোজ করে দিই। দেখতে কত সুন্দর, আমার স্বপ্নে দেখা পরীদের মতো। দেখছো আম্মু, তোমার ছেলে এগুলো কি বলে? আমার কি দোষ? তোমার বান্ধবীগুলোই তো বদমাস। আমাকে দেখলে ওদের শুরু হয়ে যায় এটা ওটা। ওরা তো মজা করে তোর সাথে। আমিও মজা করলাম। সেটা তো ভাবছি তুই মজা করলি নাকি কি করলি। আচ্ছা, সে যাই হোক, এখন খাবার শেষ করে গিয়ে রেডি হয়ে নে, আজকে কলেজের প্রথম দিন। যাচ্ছি। খাওয়া শেষ হতেই রুমে এসে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে রেডি হয়ে নিলাম। ওই আপা, আভারে, তোর আটা ময়দা মাখা শেষ হলো? কুত্তা, তোর কি যে করবো, চ, হয়ে গেছে। হেঁটে হেঁটে যাবা? অনেকক্ষণ লাগবে তো। তুই গেলে অটোতে চলে যা, অথবা তোর সাইকেল আছে নিয়ে যা, আমি তো হেঁটে হেঁটেই যাব। আচ্ছা চলো। তারপর হাঁটতে লাগলাম। কুত্তা, যদি ওদের সামনে কিছু করেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে, মনে রাখিস। আমি কিছু করি না, তোর বান্ধবী দুটোই লুচু। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম। দেখি ইরাপু আর মেঘা আপু দাঁড়িয়ে আছে। ওদের দেখে আবার স্বপ্নের কথা মনে পড়লো। আহারে, আমার ইরাবতী, কত সৌন্দর্য ছিল মুহূর্তগুলো। কিরে, এই শয়তান এমনভাবে হাসছে কেন? নিশ্চয়ই শয়তানি কোনো মতলব আছে। আরে না, তেমন কিছু না। আমার স্বপ্নের কথা মনে পড়ছে এই আর কি। আর আমার দুইটা কুইনের কথা মনে পড়ছে। আহা, কত সুন্দর ছিল দুজনে। মনে হচ্ছে পরী। খুব পরী তো ছিল। তুই আবার কি স্বপ্ন দেখেছিস? বাদ দে তো ওদের ফালতু কথা। আমার ইরাবতী, আমার মেঘপতি, আহা, কখন যে স্বপ্নের রানী বাস্তবে আসবে। এই দাঁড়া দাঁড়া, তুই আমাদের দুইজনকে নাম বলিসনি কেন? হুম, তোর মতলব কি শোনা? এই কাহিনী অনেক লম্বা গো, জানো। ছোট করে বলো শোনা। না থাক, তার প্রয়োজন নেই। তোমাকে অনেক সুন্দর লাগছে, মন চাচ্ছে একটা পাপ্পি দি। আসো শোনা, আমি তোমাকে একটা চুমু দিচ্ছি। আচ্ছা, তোর কি লজ্জা শরম করে না? এত বড় একটা ছেলেকে চুমু দিতে যাচ্ছিস, লোকে কি বলবে? তোকে কে বিয়ে করতে চাইবে? কেউ না করলে তোর ভাই আছে না? হ্যাঁ, তোর ভাইকেই বিয়ে করে নিব। দূর, এমন ভাবে বলো না তো, লজ্জা করে, আমার শরম করে, বুঝছো। কুত্তা, তোর লজ্জা শরম বের করছে, মেয়েদের মতো এমন ঢং করছিস কেন? তোর বান্ধবী এমন ভাবে বললে কি লজ্জা লাগবে না? সত্যি তুমি আমাকে বিয়ে করবা? এত কিউট তুই, তোকে কে বিয়ে করতে চাইবে না বলো? আরে না, এই চিকনা আমার। আরে না, এই চিকনা আমার। বিধি, তুমি বলে দাও আমি কার। দুটি মানুষ, একটি মনের দাবিদার। সব বাদ, দুজনের যতদিন বিয়ে না হচ্ছে ততদিন দুজনে আমার। আই লাভ ইউ টু, জানো। তোর শয়তানি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই তুই চুপ থাকতো। না শোনা, তুমি শুধুই আমার। না, তুই আমার।
দুজনে দুই হাত ধরে টানতে শুরু করেছে। হে আপু, আমাকে বাঁচা, দুজনে আমাকে মেরে ফেলবে রে। আমাকে ডাকিস কি জন্য? আমি কিছু করতে পারবো না। এমনভাবে টানাটানি করছো কেন? আমার হাত ছিঁড়ে যাবে তো, ছেড়ে দাও আমাকে। না, আমি ছাড়বো না। আমিও ছাড়বো না, তুমি শুধু আমার শান। আপু, আমাকে এদের দুজনের মধ্যে থেকে বাঁচা না, না হলে তোর এত কিউট ভাইটার অকালে প্রাণ যাবে রে। তুই মরলে আমার কি হবে জান? এই ছাড় তো, কলেজে চল, যেতে দেরি হয়ে যাচ্ছে। তোরা দুজনে যেমন তেমন এটাও, তিনজন মিলে গেছে ভালো। দুজনে ছেড়ে দিতেই হাঁপ ছেড়ে বাঁচলাম। যার কপালে এরা দুজনে যাবে তাদের কপালে দুঃখ আছে। কারো লাগলে এই দুইটাকে নিয়ে যেতে পারেন। ইরা আপু, ও আপু, বলো, আর এমনভাবে ডাকার মতলব কি রে? তোমার চাচাতো বোন কেমন আছে গো? ওর কি বয়ফ্রেন্ড আছে? না থাকলে একটু প্রেমটা করিয়ে দাও না। বল, আর এমনভাবে ডাকার মতলব কি রে? শালা কুত্তা, এইমাত্র আমাদের সাথে প্রেম করতে চাইলি আর এখন আমার চাচাতো বোনের সাথে প্রেম করিয়ে দেওয়ার কথা বলিস? দেখছিস মেঘা, কত বড় লুচ্চা। হ্যাঁ, তোমাদের সাথে কে প্রেম করবে? তোমরা আমার কিউট সুন্দর আপু না? আর সিনিয়র মেয়েদের সাথে প্রেম করা মানে নিজের পাছায় নিজে লাথি মারার সমান। কি রে, তুই না বললি সিনিয়র মেয়েদের সাথে প্রেম করলে এটা ওটা সুবিধা? এটা পাবি ওটা পাবি। ওটা তো আবেগে আপ্লুত হয়ে বলি গো, আর বাস্তবতার দিক থেকে দেখলে তো কপালে দুঃখ আর দুঃখ। আহা সোনা গো আমার, তাই নাকি সোনা? জানো, ও আপু, বলো না, তোমার চাচাতো বোনের সাথে প্রেম করিয়ে দিবা কিনা? কাছাই তোকে প্রেম করিয়ে দিচ্ছি, এমন প্রেম করিয়ে দেব না জীবনে প্রেম করতে চাইবি না শালা কুত্তা। আমি কুত্তা হলে তুমি কুত্তি। এমনভাবে ঝগড়া করতে করতে কলেজে চলে আসি। আহা, কলেজ নিয়ে কত চিন্তা ভাবনা। কলেজের ভিতরে আসতেই মনের ভিতরে লুঙ্গি ডান্স দিচ্ছে। যাক, এবার তাহলে একখান প্রেম করতে পারবো। এবার একটা গার্লফ্রেন্ড পাবোই পাবো। কেমন দেখছিস বল? ছোট বড়, মেজো সেজো, সব ধরনের দেখছি। আহা, হারিয়ে যেতে ইচ্ছে করছে, মন চাইছে। চাওয়াচ্ছি তোর। এই, তোর মন কি চাচ্ছে রে? না, কিছুই না। মেয়ে পটাবা উড়াধুরা ইয়াহু, আমার খুশি দেখে কে? শুনছি ওর কথা। আচ্ছা যা, মেয়ে পটাবি তো? আই গেলাম। তারপর ঘুরে ঘুরে মেয়ে দেখতে লাগলাম। বাপরে বাপ, এত মেয়ে! কোনটা রেখে কোনটার দিকে দেখবো? হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেলাম। সরি ভাইয়া। বেয়াদব, চোখে দেখিস না? গালে হাত দিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছি। এমনভাবে দেখিস কি জন্য? এমনভাবে দেখলে তোর চোখ খুলে হাতে ধরিয়ে দিব। গালে হাত দিয়ে আপুদের কাছে চলে এলাম। আমার গালে হাত দেওয়া দেখে আপু বলল, এমনভাবে গালে হাতে আছিস কেন? একজন আমাকে মেরেছে। কেন মারলো? নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই তোকে মেরেছে। আরে না, হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে গেছে। সরি বললাম, কিন্তু তাও মারলো। দেখি তোকে কে মেরেছে, চিনতে পারবি ওই ছেলেটাকে? পারবো। তিনজনে উঠে হাঁটতে লাগলাম। আমি আগে আগে। অনেক খোঁজাখুঁজির পর ওই ছেলেটাকে দেখতে পেয়ে আপুকে বললাম, আপু, ওই ছেলেটা। আপু আমার হাত ধরে হাঁটতে লাগলো। মামুন, ওরা তিনজন এদিকে আসছে কেন রে? যে ছেলেটাকে থাপ্পড় দিয়েছিস ওটাও তো ওদের সাথেই আছে। মনে হচ্ছে তোর কপালে মায়ের আছে। এই তিনটা যে ডেঞ্জারাস মায়েরই। আমি এখান থেকে ভাগি। হাসান, বাঁচতে চাইলে লাগা দৌড়। আরে শালা, পালাচ্ছিস কোথায়? বল, তুই আমার ভাইকে কেন মেরেছিস? আপু ছেলেটার গালে একটা থাপ্পড় দিল। আপু থাপ্পড় দেওয়ার পর ইরা আপু আর মেঘা আপুও একটা একটা করে থাপ্পড় দিল। একটার সাথে দুইটা ফ্রি। কেমন আমার কিউট ভাইটাকে তুই মারিস? এরপরে যদি আর মেরেছিস তাহলে তোর কি যে করবো রে। ডেবিল মার্কা হাসি দিয়ে চলে আসলাম। সুখে আমার কানতে ইচ্ছা করছে। তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি। তোর যখন কান্না করতে ইচ্ছে করছে তখন কান্না কর। যদি না কান্না আসে তাহলে ব্যবস্থা করে দিচ্ছি, কান্না চলে আসবে। না, থাক থাক, এত উপকার করা লাগবে না। ভাই, থাপ্পড় খেতে কেমন লাগলো? সুন্দরী মেয়েদের কাছ থেকে থাপ্পড় খাওয়ার মজাই আলাদা। মায়ার ছোট ভাই আছে জানতাম না তো। মেঘাকে পটানোর আগে মায়ার ছোট ভাইকে পটাতে হবে।
যা বুঝলাম মায়ার ভাইয়ের সাথে ওদের সম্পর্ক ভালোই। অকালে মরতে চাস নাকি? যে ডেঞ্জারাস মায়েরি দেখলে তো ভয় করে। আহা, আমার যদি এমন একটা আপু থাকতো আর তার যদি এমন বান্ধবী থাকতো, তাহলে তো মজাই মজা। তোমরা যাও, আমিও যাই। তারপর আবারও কাজে লেগে পড়ি। না মানে ইয়ে মেয়ে দেখার জন্য, না মানে মেয়ে দেখার কাজে আর কি। আবারও কারো সাথে ধাক্কা লেগেছে। এই, চোখে দেখে হাঁটতে পারেন না? আপনি চোখে দেখেন না? মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে, তাই না? ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে, তাই না? দূর, আপনার সাথে কথা বলতে গিয়ে সব মিস চলে যাচ্ছে। ওই মেয়ের সাথে আর কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম। ফালতু কোথাকার। কোথা থেকে যে এগুলো আসি উপরওয়ালা জানে। ঘুরে ঘুরে দেখে ক্লাস খুঁজে ক্লাসে চলে আসি। দেখি ওই মেয়েও আমাদের ক্লাসে। তখন যার সাথে ধাক্কা লেগেছিল আর কি, মেয়েটা আমাকে দেখে রাগি চোখে তাকিয়ে গিয়ে বেঞ্চে বসে পড়লো। বসে আছি, তখন কেউ পিঠের উপর মারলো। আজকে কপালে শুধু মাইরই আছে নাকি? এই কোন শালারে আমাকে মারিস? তোর দুলাভাই শালা। ও, তুই কখন আসলি? অনেকক্ষণ হয়েছে। তোর ফোন দেখ তো, তোকে কতবার ফোন দিয়েছি। আবে সব দেখতে দেখতে কিছু বুঝতে পারিনি। চারদিকে তো পরিদের মেলা। আচ্ছা, বাকি সব কোথায় আছে? এখনো আসেনি? বাইরে আছে। তুই কিসে আসিস রে? আপুদের সাথে এসেছি, তাই তোকে ফোন দিনি। তা তো আসবো, দুইটা আছেন। তা তো আসবি, দুইটা আছে না? ওই দুইটাকে পেয়ে তো আমাদের ভুলেই যাবি। আবে না, তোদের কি ভুলে যাওয়া যায়? কেমন মেয়ে দেখলি শালা? এখানে কত মেয়ে, চারদিকে শুধু বেডি আর বেডি। তার বলতে দু একটা তো পটাতেই হবে। আচ্ছা, মিস্টার আসেনি? ওরা কি এই কলেজে ভর্তি হয়নি? আমি কিভাবে বলবো, আমি তো দেখতে পাইনি। একটু পরে বাকি বন্ধুরা আসে। তারপর ওদের সাথে কথা বলতে বলতে ক্লাস শেষে আর আসতেই সবাই মিলে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আজকে যেমন তেমনভাবে ক্লাস শেষ হলো। যাবার সময় বললাম, আচ্ছা বিকেলে তোদের সাথে কথা হবে। আবারও চারজনে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রিয়তমা, তোমার বুকের মধ্যে সারা জীবনের জন্য রেখে দাও না। কেউ যদি জিজ্ঞেস করে আমি কে, তাহলে তাকে বলে দিও আমি তোমার কাছের একজন। আহারে, কি দিল? এগুলো বলে আজকে কয়টা মেয়ে পটিয়েছিস? আরে না, একটাও না। আমি ভদ্র ছেলে, তাই না রে আপু? থু, হে নাকি ভদ্র? এমনভাবে ভদ্রদের অপমান করিস না। আপু দেখ না, তোর বান্ধবী কি বলে। আমি কানে এখন শুনি না। কি বলছিস জোরে বল। থাক, তোকে কিছু বলতে হবে না। তার থেকে বরং গান গাই। মন চাই তোরে এরকম ধরে ঝাপট দিয়া হাই। আহা শোনা গো আমার, আসো জাপটে ধরো, আমি কিচ্ছুই মনে করব না। ছি, আমার বয়ে গেছে তোমাকে জড়িয়ে ধরতে। আমার এতটাও দিন খারাপ না যে তোমাকে জড়িয়ে ধরবো। কি বললি তুই? তোকে তো আমি ধরতে পারলে কি যে করব। শালা, আমার সাথে কথা বলার জন্য কত ছেলে লাইন ধরে থাকে, আর তুই আমাকে এত বড় কথা বলিস? শালা, যত বড় মুখ না তত বড় কথা। তাহলে কথাটা বের হলো কিভাবে? একটু তো বুঝে শুনে কথা বলবা। তোমার দেখি বুদ্ধিও কম। তোরে ধরতে পারলে তোর প্যান্ট খুলে মাথায় বেঁধে দেবো। একদম খোলাখুলি দিকে যাবা না, শুরু করলে শেষ হবে না। তোরা দুইজন থামবি? দুইজনের মুখে এমন লাগাম দে, হ্যাঁ? তারপর চুপ করে হাঁটতে লাগলাম। ইরা আপুদের যাবার রাস্তা আসতেই ওরা চলে গেল। হঠাৎ করেই আপু দিল মাথার উপর একটা। মারিস কি জন্য? এত বেয়াদব কি জন্য হয়েছিস? দিন দিন আরো বেয়াদব হয়ে যাচ্ছিস। ওরা তো বড় না, কেন এমন করছিস ওদের সাথে? ওরে তো আগে শুরু করেছে। আমি কিছু না বললেও ওরা তো করে। চুপচাপ থাকলেও আমাকে খোঁচাতে শুরু করে। সব দোষ আমারই বুঝি। তোর বান্ধবীদের দোষ দেখতে পাচ্ছিস না? ওরা তোর বড়, ওরা মজা করতেই পারে। ওরা করলে আমি করতে পারবো না? বড় বলে 7 খুন মাপ, আর আমি করলে দোষী? এই এত বড় বড় কথা বলছিস কি জন্য? আগামীকাল থেকে তুই আমাদের সাথে আসবি না। আব্বু তোকে সাইকেল কিনে দিয়েছে, তুই ওটা নিয়েই যাওয়া আসা করবি। ঠিক আছে ঠিক আছে। তারপর আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকি। একটু পরে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে এলাম। কাছি আর গোপাল ভাট দেখছি। খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। এক ঘুমে বিকেল। ঘুম থেকে উঠে একটু পরে আমি বাগানে চলে আসি। বন্ধুরা মিলে সবাই এখানেই আড্ডা দিই। জীবন তো তোরই কাটছে। দুইটা সুন্দরীর পাশে
জীবন তো তোরই কাছে, দুইটা সুন্দরী পাশে পাশে থাকছিস, মজা করছিস। শালা আমাদেরই জীবন, কেউ ফিরেও তাকায় না, দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা, আমরা কি দেখতে এতটাই খারাপ বলতো? দুঃখ করিস না রে পাগলা, তোদেরও কপালে জুটবে। তবে আপুর কাছে কত যে বকা খাওয়া লাগে তোদের কি বলবো। দুজনে একজনকে প্রপোজ করলেও তো পারিস। ছিছি, জীবন বাঁশবাগান হয়ে যাবে। দুইটা আস্ত রাক্ষসী আমার থেকে ছোট একটা দেখে প্রেম করব, যেন শাসনে রাখতে পারে। আর ওগুলোর সাথে প্রেম করতে গেলে ওরাই শাসনে রাখবে। তাহলে একটার সাথে আমাকে প্রেম করিয়ে দে। আপু আমাকে আস্ত রাখবে না, আর আমাকে অকালে মরার জন্য কথা বলছিস? পারলে নিজের রাস্তা নিজে করে নে। ঠিক আছে, মনে রাখলাম। আমারও সময় আসবে, তখন এই কথা তোর কাছেই ফিরিয়ে দেব। আরে আবে যা যা। তারপর আড্ডা দিয়ে বাসায় চলে আসি। এসে কিছুক্ষণ গেম খেলে দেখানোর জন্য পড়তে বসি। তারপর একটু পরে আবারও গেম খেলতে বসি। হালার পুত, রিভাইভ দে। তোর রিভাইভ তুই কর, আমি পারবো না। ঠিক আছে, দিতে হবে না। চুপ করে ওদের খেলা দেখতে লাগলাম। তখন অন্য একটা বন্ধু রিভাইভ দিল। গেম খেলতে খেলতে শেষ পর্যন্ত আমি টিকে আছি। এখন রিভাইভ দেওয়ার জন্য আমাকে বলে, কিন্তু টোকেন নেই। আর এদিকে বট রিভাইভ দে, বট রিভাইভ দে, তাড়াতাড়ি ফ্রি রিভাইভ নে। নুবরা, ফ্রি রিভাইভ নে। দিচ্ছি তোদের রিভাইভ। শালা আমি বট না? দেখি একটা ল্যান্ডমাইন আছে, ওটাকে কাজে লাগাই। সুন্দর করে ল্যান্ডমাইন বসিয়ে নিজের ল্যান্ডমাইনে নিজেই শেষ। স্পিকার অফ করে রেখেছি, তাই কে কী বলছে বুঝতে পারছি না। তবে এটা জানি তিনজনে অনেক গালি দিচ্ছে। শালা আমি বট, তাই না? তাই বটের মতোই কাজ করলাম। আপনারা এমন কে কে করেন বলে যান। তারপর কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আপুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে সাইকেল নিয়ে কলেজে চলে আসি। কিরে, তোর সাথে তোর ভাই আসেনি? না আজকে কলেজে আসবে না? সাইকেল নিয়ে কলেজ চলে গেছে। দুইজন মিলে ওর সাথে এমন করছিস কি জন্য? ভালো লাগে না? ইচ্ছে করে তোর ভাইয়ের গুলুমুলু গাল চটকে চটকে লাল করে দিই। আমারও ইচ্ছে করে। চল কলেজে গিয়ে দুজন একসাথে ধরবো, তারপর আমাদের মিশন কমপ্লিট করব। তোর ভাইকে আমাদের দিয়ে দে। ওর সাথে একদম এগুলো করবি না, ওর থেকে দূরে দূরে থাকবি। মন্ডা চায় তোর ভাইরে একটু কাছে টাই না আদর কইরা দিই। পাঠিয়ে দিব নাকি আজকে? যদি বলিস রাতে পাঠিয়ে দিব। একটু তো লজ্জা কর তোরা। আমার ছোট ভাই, মানে তোদেরও ছোট ভাই, সেখানে এগুলো কিভাবে বলতে পারিস? আহা, এত রাগ করিস কি জন্য? আমরা তো মজা করছি। আর দেখতেই তো পারছিস কিভাবে বললাম। আর তোর ভাইকে তো আমার ভবিষ্যৎ বর লাগে। তোর ভাইয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দে। না, আমি নিব। তোর ভাইয়ের দায়িত্বটা আমি নিব। আমারে দিয়ে দে বোন। দুজনে এত নির্লজ্জ কেন বলতো? ও তোদের ছোট, একটু তো লজ্জা শরম কর। ছোট মরিচের ঝাল বেশি বান্ধবী। আর বড় ছোট কিরে, লাইট অফ মানে সব সমান। দিয়ে দে তোর ভাইকে। এমন ভাবে মনে হচ্ছে সরকারি কোনো জিনিস। দেখ, একটু লজ্জা শরম কর। তোরা দুজন এত নির্লজ্জ বলার মতো না। না না, খেলবো না। দেখ, আমার লজ্জা শরম সব কিছু আছে। দেখ দেখ কাছে। থু, তোদের নাকি লজ্জা আছে। সময় থাকতে না ভালো হয়ে যা। এই দাঁড়া দাঁড়া। গতকালের ছেলেটার কথা শুনে দাঁড়িয়ে যাই। আবার কি বলবে? মারবে নাকি? মারলে আবার বলে দিব। জি ভাইয়া বলেন। আজকে যে ওদের সাথে আসিসনি, কেউ কি আসবে নাকি? আসবে, রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা। আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবি? আমি আপনাকে সাহায্য করব কি জন্য? তুই যা খাবি খাও, কিন্তু আমাকে একটু হেল্প কর। কিন্তু কি করতে হবে আমাকে? তেমন কিছু না, মেঘাকে পটাতে সাহায্য করতে হবে। একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি কথা নটচট হয়েছে তাহলে তো বুঝতে পারছেন। আচ্ছা এখন তাহলে রেস্টুরেন্টে চলেন। এখন? যাবেন কিনা বলেন, না হলে আমি গেলাম। আচ্ছা চল। দোস্ত, আমাকে কিছু টাকা দে। আমার কাছে টাকা নেই। এমন করিস কি জন্য? আমি না তোর বন্ধু, দে না। আচ্ছা নেই, আজ তো একটা বাস খাবি বলে দিলাম। গরিবের কথা বাসি হলে সত্যি হয়। তারপর ওই ভাইয়ের সাথে রেস্টুরেন্টে চলে এলাম। এসে বেশ কিছু খাবার অর্ডার দিয়ে বসে আছি। ভাইয়াটা আমার দিকে শুধু তাকিয়ে আছে। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? হাসান। তোমার নাম কি? আকাশ আহমেদ নীল।
আচ্ছা, আপনি তো প্রপোজ করতে পারেন, তবে আমাকে দিয়ে বলানোর কি আছে? যেই ডেঞ্জারাস, তোমার সাথে ওর সম্পর্ক ভালো দেখলাম, তাই তোমাকে বলা। সাহায্য করবা তো? তবে এমনভাবে খাইতে দিলে, না হলে আমি কিছু করতে পারবো না। শালা, আমার কত টাকা যে শেষ করবে আল্লাহ জানে। ও কি বাসা থেকে খেয়ে আসেনি? এত খাবার কি করবে? বাছাধন, প্রেমে কি কি করা লাগবে এবার বুঝতে পারবা। আচ্ছা, মেঘার তো কোনো বয়ফ্রেন্ড নেই? আমি যতটুকু জানি ওনার কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা ঠিক আছে, যেমনভাবে হোক তুমি একটু সাহায্য করো। যতটুকু সম্ভব করব। তারপর খাবার আসতেই খেয়ে কথা বলতে বলতে চলে আসি। ক্লাসের দিকে যেতেই দেখি ইরা আপু, মেঘা আপু আর আপু বসে আছে। ওদের কাছে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? কিরে, তুই শয়তানের সাথে কি করছিলি? আরে শোনো না, একটা কন্ট্রাক্ট পেয়েছি। যদি মেঘা আপু কম্প্রোমাইজ করে তাহলে আমার খাদক বিজনেসে লাভ হবে। নির্ঘাত আমাকে পটাতে সাহায্য করতে বলেছে, তাই তো? ঠিক ধরেছ। আচ্ছা শোনো, প্লিজ প্লিজ কম্প্রোমাইজ করো না। আমার দিকে তাকিয়ে, এই পিচ্চি ভাইটার দিকে তাকিয়ে কম্প্রোমাইজ করো। কি বলিস তুই? একটা কিউট লাঠি দে তো। এই শালার একটুও লজ্জা শরম নাই, হ্যাঁ? একদিন থাপ্পড় দিয়েছি, তাও আমার পিছিয়ে পড়ে আছে। আরে ওর পকেট খালি করতে সাহায্য করো। তোকে সাহায্য করতে হবে না, আমি তোকে খাওয়াবো, কিন্তু তোর কোনো কথা শুনবো না। কি রে, তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ? না না, কিছু না। আচ্ছা ঠিক আছে, খাওয়াবা তাহলে। এখন তুই যা, ভাগ। এরপর যদি আসিস তাহলে তোর গাল আর আমার ঠোঁট, না মানে দুঃখিত, আমার হাত। তোমার টোটলে এমন কত কিছু করতে পারি। দেখি আপু কি যেন খোঁজাখুঁজি করছে। এখান থেকে এখনই ভাগি, নাহলে আমার কপালে লাঠির বাড়ি আছে। তাই বেশি কিছু না ভেবেই দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আবারও কারোর সাথে ধাক্কা খেয়ে এবার তার উপরেই পড়ে যাই। সামনে তাকিয়ে দেখি গতকালের মেয়েটা। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, সরি, দেখতে পাইনি। মেয়েটা উঠতে উঠতে বলল, রাখেন আপনার সরি। চোখে দেখতে পান না, গতকাল একবার এমন করলেন আর আজকে আবার। চোখ খুলে কি বাসায় রেখে এসেছেন? বুঝতে পারছি না, আপনি ইচ্ছা করে এমন করছেন। আপনাদের মতো থার্ড ক্লাস ছেলেদের আর কি এগুলো করা ছাড়া মেয়ে দেখলে এইসব। এদের পারিবারিক শিক্ষা কেমন কে জানে। সত্যি আমি ইচ্ছা করে এমন করিনি, দৌড়ে আসছিলাম তাই এমনভাবে পড়ে গেছি। চুপ, বেয়াদব কোথাকার। পারিবারিক শিক্ষা নিয়ে তারপর আসবেন, আর পারিবারিক শিক্ষা না থাকলে আমাদের বাসায় পাঠিয়ে দিবেন, শিখিয়ে দিব। সামান্য এমন হবার জন্য আপনি আমার পারিবারিক শিক্ষা নিয়ে আর পরিবার নিয়ে কথা বলতে পারেন না। চুপ বেয়াদব, এটা তোর কাছে সামান্য বিষয় মনে হলো? আমি কিছু বলার আগেই মেয়েটার গালের উপর একটা থাপড় পড়ে গেল। আরে আমি না, অন্য কেউ মেরেছে। দেখি মেঘাপু মেরেছে। মেয়েটা গালে হাত দিয়ে আমার দিকে আর মেঘাপুর দিকে দেখছে। আপনি আমাকে কোন সাহসে মারলেন? আগে বল, তুই আমার ভাইকে কোন সাহসে মারলি? এমনকি আমার পরিবার নিয়ে কথা বললি? আমরা তিনজন দেখেছি এখানে কি হয়েছে। মারলাম ও ভুল করেছে, এবং এটা অজান্তেই হয়ে গেছে। ও যদি ইচ্ছে করে করতো তাহলে আমি ওকে মারতাম, তোর কিছু করা লাগতো না। আমার দৌড়ানি খেয়ে এসেছে আর তোর সাথে ধাক্কা লেগে পড়েছে, আর তুই কত কি বললি, আবার থাপ্পড়ও মারলি। তোকে সরি বলছে না? বলেনি বল। আর তুই আমার পরিবার সম্পর্কে কতটা জানিস? চুপ করে না থেকে উত্তর দে। সরি বলেছে। আর কিছু বলিস না, না হলে কান্না করে দেবে। আচ্ছা আপু, তুমি যাও। প্রথমে যদি থাপ্পড় দিয়ে চলে যেতে তাহলে তোমাকে থাপ্পড় খাওয়া লাগতো না, আর এত কিছু হতো না। ওর পরিবার নিয়ে বললে আর মারলেও তাই। এতটা রেগে গেছে, অজান্তে এমন হয়ে গেছে। তোমার এত কিছু বলা উচিত হয়নি। মেয়েটা চলে গেল। যেতেই আপু কান ধরলো। আরে ছাড়ো, ধরেছো কেন? তুই দেখে শুনে রাস্তায় চলতে পারিস না? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? তুমি তো দৌড়ানি দিয়েছো। যা সর এখান থেকে। যেখানেই যাক না কেন একটা না একটা সমস্যা দাঁড় করাবে। আমি মনে হচ্ছে নিজের ইচ্ছা এগুলো করি, এগুলো একা হয়ে যায়। ওখান থেকে ক্লাসরুমে চলে আসি, কারণ ক্লাসের সময় হয়ে গেছে। এসে নীল যেখানে বসে আছে ওখানে গিয়ে বসলাম। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কোথাও দেখতে পেলাম না। এমনি ঘুরে বেরিয়েছি। ক্লাসে স্যার চলে আসে, তাই ক্লাসে মন দিলাম। টিফিন পিরিয়ডে বের হয়ে ঘোরাঘুরি করছি, তখন পিছন থেকে কেউ শার্ট টেনে ধরেছে। এই কে রে? শালা, আমি তোকে বলছি কি আর তুই করছিস কি? এ কি ভাইয়া, আপনার গাল এমন টমেটোর মতো লাল হলো কিভাবে? মেঘা মেরেছে,
তুই কি পেঁয়াজ লাগিয়েছিস বলতো? আহা, আপনি যেভাবে বলেছেন আমি ওভাবে বলেছি। এখানে আমার দোষ কোথায় বলেন? এখন আপনাকে কেন মানলো আমি কিভাবে বলবো? আচ্ছা ভাইয়া, আপনি ওকে বাদ দিয়ে অন্য কারো উপর ট্রাই করেন। আমি যতটুকু বুঝতে পেরেছি যে মেঘা আপু আপনার সাথে প্রেম করছে না, মনে হচ্ছে আপনাকে পছন্দই করে না। ইচ্ছে করছে তো তোকে একটা দিতে, কিন্তু তোকে একটা মারলে কতগুলো মায়ের খেতে হবে নিজেও জানি না। শালা, তোর জন্য এমন হয়েছে। এহ, যত দোষ নন্দ ঘোষ, আমি কিছুই করিনি। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলেছি। যা যা, তোকে দিয়ে কিছু হবে না, নিজেই কিছু করতে হবে। ভাইয়া, আপনি অন্যজনের উপর ট্রাই করেন। আর তখন তো আপনাকে মিথ্যা বলেছি। মেঘাপুর বয়ফ্রেন্ড আছে, বিয়ের কথাবার্তাও চলছে। আবার মিথ্যে বলিস? আমাকে তো মারতে মারতে বললো যে ওর বয়ফ্রেন্ড নেই। তাহলে এখন বয়ফ্রেন্ড কোত্থেকে আসছে? আপনাকে মিথ্যা বলেছে। সত্যি মেঘাপুর বয়ফ্রেন্ড আছে। তাহলে আপনি ভাবেন এত চেষ্টার পরেও কেন পড়লো না? আপনি কি দেখতে খারাপ বলেন? আমিও তো সেটাই ভাবছি। তাই বলছি, অন্য কোথাও ট্রাই করেন। ওটাই আপনার জন্য ভালো হবে। শুধু শুধু আপনি সময় নষ্ট করছেন। আচ্ছা, এবার চাই। আমি আর নীল চলে আসলাম। আস্তে আস্তে নীল বলল, সত্যি কি মেঘাপুর বয়ফ্রেন্ড আছে আর তার বিয়ে? আমি জানি না, মিথ্যা বলেছি। আর মেঘাপু যদি সত্যি হাসান ভাইয়াকে ভালোবাসতো তাহলে এতদিনে ঠিক রাজি হয়ে যেত। হাসান ভাইয়ের জন্য যদি মেঘাপুর মনে কিছু থাকতো তাহলে সবার সামনে এমন চড়থাপ্পড় মেরে অপমান করতো না। তাও একটা কথা, হয়তো প্রেম ভালোবাসা পছন্দ করে না, আর না হলে মনে মনে কেউ না কেউ আছে। থাকতে পারে, কে কি করেছে এগুলো দেখার বিষয় না। বিষয় হচ্ছে একটা গার্লফ্রেন্ড খোঁজা। তারপর বাকি ক্লাস শেষ করে ক্লাসে চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে যায়। হাসান ভাইকে দেখি নতুন একটা মেয়ের সাথে ঘুরছে। মনে হচ্ছে এটাকে পটিয়েছে। হাসান ভাইয়ের কাছে গিয়ে বললাম, কি ভাই, কে এটা, ভাবি নাকি? আরে না বন্ধু। আরে বুঝি বুঝি, মিথ্যা বলতে হবে না। আর যাই হোক, মানাবে ভালো, চালিয়ে যান। ফালতু কথা না বলে এখান থেকে যা তো। যাচ্ছি যাচ্ছি। ওখান থেকে চলে আসলাম। দেখি ওই মেয়েটা বসে আছে। তার কাছে গিয়ে একটু দ্রুত বজায় রেখে বসলাম। আমার দিকে তাকিয়ে উঠে যেতে যাবে, তখন বললাম, আরে আরে, যাচ্ছেন কোথায়? আপনার সাথে তো কথা বলার জন্য এলাম। আপনার সাথে আমার কোনো কথা নাই। এমন বোম্বাই মরিচের মতো কেন বুঝতে পারছি না। কি বললেন আপনি? আরে না না, আপনাকে আমি কিছুই বলিনি। আচ্ছা, এমন দাঁড়িয়ে না থেকে বসেন। আর আপনার সাথে যা যা হয়েছে সেগুলোর জন্য সরি। সত্যি বলছি, আমি ইচ্ছা করে কিছুই করিনি। ওগুলো বাদ দিন, যা হবার হয়েছে। সেটাই যদি হয় তাহলে ওভাবে উঠে চলে যাচ্ছেন কেন? বসেন। আমার কথা শুনে মেয়েটা বসলো। আচ্ছা, আপনার নাম কি? বিথি, আপনার নাম কি? আকাশ আহমেদ নীল। আচ্ছা, ফ্রেন্ড তো হতে সমস্যা নাই, তাই না? শুধু ফ্রেন্ডশিপ, পরে অন্য কিছু বললে কিন্তু চলবে না। আরে না না, দুইটা সিনিয়র আপু থাকতে আবার অন্যদিকে নজর দিব? ওদের দিকে তাকালে আর নজর ফেরাতে পারি না, আবার অন্য কিছু নিয়ে ভাববো। তাই নাকি? বাহ, ভালো ভালো। ওই মেয়েগুলো কে ছিল? যে মেয়েটা তোমাকে থাপ্পড় দিয়েছিল সে মেঘা, এবং আরেকজন যে ছিল সে নর্মালি কথা বলছিল সে ইরা। দুজনে আপুর বান্ধবী। আর যেটা তোমাকে কথা শোনাচ্ছিল ওটা আপু ছিল, নাম মায়া। ও আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমি, আপু, আব্বু আম্মু। তোমার ফ্যামিলির সদস্য কতজন? আমি ছোট একটা ভাই, আব্বু আম্মু। আব্বু ব্যাংকার। ও, তোমার আর বন্ধু বান্ধব নেই? দেখি নীল আসছে, তখন বললাম, ওই যে ওটা আমার বন্ধু, নাম নীল। তোদের মাঝে না ঝগড়া ছিল, এখন তো দেখছি খুব পিরিত জমিয়েছিস। ভালো হয়ে যা। আর বন্ধুত্ব করলাম, বন্ধুত্ব করলে করে নে। সিঙ্গেল আছে নাকি? সিঙ্গেল থাকলে প্রেম করব, বন্ধুত্ব না। দেখ, ভালো হয়ে যা, এসব লুচুগিরি বাদ দে। হাসি তো ফাঁসি, দেখ কিভাবে হাসে। 1 মিনিট, 1 মিনিট, দাঁত তো দেখি রাক্ষসীর মতো হয়ে আছে। সেটাই তো, এতক্ষণ তো খেয়াল করিনি, কেমন ভ্যাম্পায়ারের মতো দাঁত হয়ে আছে। একদম ভালো হচ্ছে না। দাঁতের এমন অবস্থা হলো কিভাবে? এই সর, ওই সাইডে বস। শালা লুচ্চার শুরু হলো লুচ্চামি। আমি সাইডে সরে ফোন চাপতে শুরু করি। নীলার বিথি কথা বলতে শুরু করেছে। এই লুচু কখনো ভালো হবে না। কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। কয়েকদিন পরে আজকে ছুটি।
তাই চুপ করে বসে আছি। তখন আপু এসে বলল, এই ইরাদের বাসায় যা তো। কেন? আমি যেতে পারবো না এখন। যাবি না আম্মুকে গিয়ে বলবো? দূর, ভাল লাগে না। আচ্ছা, 10 মিনিট পরে যাচ্ছি। বলো কি নিয়ে আসতে হবে? ওর কাছে আমার একটা নোট আছে, গিয়ে নিয়ে এসে দে, আমার এক্ষুনি লাগবে। যাচ্ছি। আমি এই ম্যাচ শেষ করে গিয়েই নিয়ে আসছি। এখন তুমি আর না জ্বালিয়ে যাও তো। আপু আর কিছু না বলে চলে গেল। এই দুপুরে আবার ওর কি প্রয়োজন পড়লো? তারপর খেলা শেষ করে গেঞ্জিটা পরে সাইকেল নিয়ে ইরাপুদের বাসায় চলে আসি। আসতে 5 মিনিট মতো লাগলো। এসে দরজায় টোকা দিতেই আন্টি এসে দরজা খুলে বলল, আরে বাবা, কেমন আছো? কতদিন পরে আসছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো, ভেতরে আসো। জি। ইরা আপু কোথায়? একটা নোট নিতে এসেছি, আপু পাঠালো। রুমে আছে মনে হয়, ওর রুমে যাও, পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। ইরাপুর রুমে এসে বসে আছি, কিন্তু ইরাপুকে দেখতে পেলাম না। ওয়াশরুম থেকে আওয়াজ আসছে, তার মানে ওয়াশরুমে আছে। কি আর, চুপচাপ ফোন চাপি। একটু পরেই দরজা খোলার শব্দ পেয়ে ওয়াশরুমের দিকে দেখলাম ইরাপু গুনগুন করে গান গাইতে গাইতে আসছে। শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে রেখেছে আর সামনে চুল করে রেখেছে। এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। ওনার এমন রূপ দেখে চোখ দুটো আটকে গেছে আর সরতে চাইছে না। এখন যদি কোনো সাহিত্যিক থাকতো তাহলে সাহিত্য রচনা করত, কোনো কবি থাকলে কবিতা লিখতো। আমার স্বপ্নে দেখা সেই পরীর মতো লাগছে। দেখি তোয়ালে খুলছে, আমি জোরে করে বলে উঠলাম, এই তুমি কি করছো? তো তো তুই এখানে? হুম, আপু নোট নিতে পাঠিয়েছে। ইরাপু ঘাবড়ে তোয়ালে ছেড়ে দিয়েছে। কি লজ্জা! চোখ বন্ধ করে বললাম, তাড়াতাড়ি তোয়ালে উঠিয়ে চেঞ্জ করে আসো। কোনো সাড়া শব্দ নেই, কিন্তু দরজা লাগানোর শব্দ পেয়ে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে দেখি রুমের দরজা লাগাচ্ছে। আমার তো গলা শুকিয়ে গেছে। তুমি কি করতে চাইছো? আমাকে আপুর নোটটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। এত ভয় পাচ্ছিস কেন? ভয় পেলে তো তোকে অনেক কিউট লাগে। তা ঠিক আছে, কিন্তু তুমি আগে চেঞ্জ করে আসো। আবারও চোখ বন্ধ করে নিয়েছি। হঠাৎ করেই ঠোঁটের উপর স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি ইরাপু আমার ঠোঁটে কিস করেছে আর আমার চোখের দিকে তাকিয়ে আছে। ইরাপুর চোখে কেমন একটা মায়া আছে, আর সেই মায়া আমাকে খুব করে টানছে। আর অন্যদিকে আমাকে অন্য কিছু জানান দিচ্ছে। অনেক লজ্জা করছে। না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আমি তাড়াতাড়ি উঠে একটু দূরে সরে বললাম, নোটটা কোথায় আছে? দাও। এত তাড়াহুড়া কিসের? আর নোট আমার কাছে না, মেঘের কাছে আছে। কথাটা শুনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার কাছে এসে দরজা খুলে দৌড়। মাথার ভিতরে উল্টাপাল্টা চলছে। তাড়াহুড়ো করে হিরাপুদের বাসা থেকে বেরিয়ে মেঘাপুদের বাসায় চলে আসলাম। তখন এর বিষয়টা মাথায় ঘুরপাক খেয়ে যাচ্ছে। মেঘাপুদের বাসার সামনে এসে দাঁড়িয়ে কড়া নাড়তেই মেঘাপুর আম্মু এসে দরজা খুলে। মেঘাপুর কথা জিজ্ঞেস করতেই বলে রুমে আছে। তাই মেঘাপুর রুমে চলে আসি। ভিতর থেকে মিউজিকের সাউন্ড আসছে। মনে হচ্ছে কপালে আজকে বাজে কিছু আছে। দরজার সামনে আসতেই আবারও চোখে সরিষার ফুল দেখতে শুরু করি। এখানে এসে দেখি তারও একই অবস্থা। রুমে স্পিকার বাজছে আর তোয়ালে পরে ডান্স করছে। আমি তো হা করে তাকিয়ে আছি। আজকে আমার সাথে এগুলো কি হচ্ছে? হঠাৎ আমাকে খেয়াল করতেই তুই রুমের ভিতরে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘা আপুর দিকে তাকিয়ে আছি তো আছি। হয়তো মেঘা আপু ভুলেই গেছে যে সে তোয়ালে পড়ে আছে। যখন বুঝতে পারে তখন ঠিক করতে গিয়ে খুলে পড়ে যায়। আমার চোখ তো রসগোল্লার মতো হয়ে গেছে। আর হা করে তাকিয়ে আছি। মেঘা আপু কি করবে বুঝতে পারছে না। কুত্তা, তুই এমন ভাবে না তাকিয়ে দেখে তাড়াতাড়ি চোখ বন্ধ করে রুম থেকে বের হ। কথাটা বলেই মেঘা আপু ওয়াশরুমের দিকে দৌড় দিয়েছে। আল্লাহ, আজকে আমার সাথে এগুলো কি হচ্ছে? আজকে দুইটা সাদের দর্শন পেলাম। আজকে আমি এগুলো কি দেখছি? তখন কানে এলো মেঘা আপু বলছে, কুত্তা, বিছানা আমার পোশাক আছে, সেগুলো দে, আর কোনো প্রশ্ন করবি না। আচ্ছা ঠিক আছে। পোশাকগুলো নিয়ে গিয়ে দরজার কাছে বললাম, নাও হাত বাড়াও। মেঘাপু হাত বাড়াতেই পোশাকগুলো দিয়ে সরে এলাম। একটু পরে বের হয়ে এলো, এসে বলল, তুই এ সময় কি জন্য এসেছিস?
আপু ইরাপুর কাছে নোট নিতে পাঠিয়েছে, আর ইরাপু তোমার কাছে। এখন নোটটা দাও। মেঘা আপু টেবিলের কাছে গিয়ে নোট হাতে নিয়ে এসে আমাকে দিয়ে বলল, কুত্তা, তুই আমার সব দেখে নিয়েছিস। আরে না না, কোথায় দেখলাম? আমি কিছুই দেখি নাই, আমি তো চোখ বন্ধ করে নিয়েছিলাম। সত্যি? আচ্ছা শোন, এনে। আমি কি আবার স্বপ্ন দেখছি? এগুলো আমার সাথে কি হচ্ছে? আমি তো স্তব্ধ হয়ে গেছি। এমন মূর্তির মতন ধারণ করলি কেন? না না, কিছু হয়নি। আর আজকে না, এই ছোট ছেলেটা অনেক বড় বড় কিছু দেখে নিয়েছে। এক জায়গায় না, দুই দুই জায়গায়। কুত্তা, তুই কি বললি? হ্যাঁ, আর দুই জায়গায় মানে? আর কোথায় কি দেখলি? না, কোথাও না বলে এক দৌড়ে বাসার বাইরে। সত্যি কি স্বপ্ন দেখছি, না সত্যি সত্যি আমার সাথে এমন হলো? চিমটি দিয়ে দেখি তো। ও মা গো, না সব সত্যি। কিন্তু দুজনে কিস দিল কেন? একজন গালে আর আরেকজন ঠোঁটে। এখন বাসায় যাই, সাইকেলে উঠে চালাতে লাগলাম। আর ওই বিষয়গুলো তো ঘূর্ণিঝড়ের মতো মাথার ভিতরে ঘুরছে। আচ্ছা, কার সাইজ, থু, কী সব ভাবছি। সাইকেল গিয়ে লাগলো একটা গাছের সাথে ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। এটা কি হলো? সব কিছু ওদের দুজনের জন্য এমন হলো। জীবনটা চিনির মতো মিষ্টি করে দিল। আশেপাশে তাকিয়ে দেখি সবাই হাসাহাসি করছে। তাড়াতাড়ি উঠে আবার সাইকেল নিয়ে বাসায় এসে আপুকে বললাম, এই না তোর নোট। এই নোট নিতে গিয়ে কত কিছু ঘটে গেল, তোকে বলতেও পারবো না আর বোঝাতেও পারবো না। কেন, কি হয়েছে? কোথায় তারা করছিল নাকি? মনে তো হচ্ছে ওই রকমই কিছু হয়েছে। তোর গেঞ্জিতে ধুলো কোত্থেকে আসলো? সাইকেল নিয়ে পড়ে গেছিলাম, তাই ধুলা লেগে গেছে। কোথাও লাগেনি তো? আরে না না, আচ্ছা আমি গেলাম। তারপর রুমে এসে কিছুক্ষণ গেম খেলে গোসল করে নামাজ পড়ে এলাম। মাথার ভিতরে ওইসব ঘুরপাক খাচ্ছে আর নানান বাজে চিন্তাও আসছে। খেতে বসেছি, তখন আব্বুর ধমক খেয়ে কেঁপে উঠে বললাম, কি 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 হয়েছে? তোকে কতক্ষণ থেকে ডাকছে, তার ঠিক আছে? মন কোথায় থাকে? কোথাও না, এখন বলেন কি হয়েছে? আগামীকাল দোকানে গিয়ে বসবি, আমি থাকতে পারবো না, শহরের বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন দোকানে চলে আসি। হার্ডওয়্যারের দোকান ওইদিকে। কি রে এরা, আকাশের কি হয়েছে? তোদের বাসা থেকে যাওয়ার পর থেকে কেমন জানি গভীর ভাবনায় ডুবে আছে আর কেমন জানি মুচকি মুচকি আসছে। আমার বাসা থেকে যাওয়ার পর থেকে হয়তো এমন করেছে। তোদের বাসা থেকে মানে? আমি তো ইরাদের বাসায় পাঠিয়েছিলাম, তাহলে তোর বাসায় যাবে কেন? আমি মেঘাদের বাসায় পাঠিয়েছিলাম, কারণ আমার কাছে তোর নোট ছিল না, মেঘা নিয়ে গিয়েছিল। আর তোর ভাই হয়তো আমার বাসা থেকে যাবার পর থেকে এমন করছে। তুই বলিস তোর বাসা থেকে যাওয়ার পর থেকে, মেঘা বলে ওর বাসা থেকে যাওয়ার পর থেকে এমন করছে। এই সত্যি করে বলতো, আমার ভাইয়ের সাথে তোরা দুজন কি করছিস? কোনো গাছ খাওয়াসনি তো? না না, আমি কিছুই করিনি। না না, কিছু তো হয়েছে। বল দুইজন, আমার ভাইয়ের সাথে তোরা দুজন কি করেছিস বল বলছি। বলা যাবে না, তোকে বলতে পারবো না। আমিও তোকে কিছু বলতে পারবো না, দেখ জোর করিস না। তোদের বলতে বলেছি, তোরা দুজনে বলবি কি? যা হয়েছে তা বলার মতো না। তুই আবার কি করেছিস? তোর সাথে আবার কি ঘটলো? তুই কি আমাকে কপি করছিস? তোকে কপি করতে যাব কেন? যেটা হয়েছে সেটা বলা যাবে না। দুজনে বলবি? আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, এখানে দাঁড়ালাম আর যাচ্ছি না। বাচ্চাদের মতন যে করছিস কেন? বলছি তো বলার মতন না বিষয়টা। বলতে বলেছি বল। দুজন আমার ভাইয়ের সাথে উল্টাপাল্টা করেছিস আর বলছিস বলতে পারবো না? বলতে বলছি বল। গতকাল যা হয়েছে সেটা ভাবতেই লজ্জা করছে। আসলে গতকাল শাওয়ার শেষ করে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসে স্পিকারে গান ছেড়ে দিয়ে ডান্স করছিলাম, তখনই তোর ভাই গেছে। আমি তাকে দেখে ভিতরে ডাকি, তখন খেয়াল ছিল না যে আমি শুধু একটা টাওয়াল পরে আছি। যখন বুঝতে পারি ঠিক করতে যাব, তখনই খুলে যায়। তো তোর কি কোনো হুঁশ জ্ঞান নেই? এমন ভাবে তুই থাকবি কি জন্য? একটু তো লজ্জা কর। ছি 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 ছি। আমি কি জানি তোর ভাই ওই সময় আসবে? আর আমার বাসায় কেউ তো আসে না, আমি আর আম্মু আছি। আর আমার রুমে আসার সাহস কারো নেই। নিচে আম্মু যেতে বলেছে আর এসেছে।
যা হবার হয়েছে। সাবধান হয়ে যা আর ভালো হয়ে যা। আর লজ্জা শরম সব বিক্রি করে দিস না। ওর তো কোনো দোষ নেই, সব দোষ তোর। যদিও যেগুলো ওর দেখার কথা না সেগুলো দেখেছে, তাই এমন হয়ে গেছে। আর তুই বল। আমারও একই অবস্থা। ওয়াশরুম থেকে গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে তোয়ালে পরে বেরিয়ে আসি। আমি খেয়াল করিনি যে তোর ভাই বিছানায় বসে আছে। আমি ঠিক করার জন্য যখনই খুলেছি তখনই তোর ভাই সব দেখে নিয়েছে, আর ওকে ওভাবে দেখে ঘাবড়ে গিয়ে পুরো খুলে পড়ে যায়। তোর চোখ নেই? আর তোরা ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরোতে পারিস না? নাটক করিস দুজন। আর দুজন একসাথে শাওয়ার নিতে গেছিলি, কেন বুঝলাম না। আর ওই টাইমটা দেখেছিস, কি টাইমিং। ইরা, সব দোষ তোর। তুই যদি ওকে আমার বাসায় না পাঠাতি তাহলে এমন কিছুই হতো না। আমার দোষ কোথায়? সব দোষ মায়ার। কারণ ওই ওর ভাইকে ওই সময় পাঠিয়েছে, আমাদের দুজনের সব দেখে নিল। এখন লোকজন জানাজানি হলে কি আমাদের কে বিয়ে করবে? তোর ভাই আমার সব কিছু দেখেছে মানে তোর ভাই আমার বর হবে। ছোট হয়েছে তো কি হয়েছে? এবার চুপচাপ, আর কিছুই বলতে হবে না। তোদের অবস্থার কথা শুনে না আমি লজ্জা করছে। তোর লজ্জা করছে কেন? শুনতে তো চাইলি, জেদ করে তো বলে নিলি। তবে চেঞ্জ করে এসে না থাক, আর কিছু বলবো না। না, বল বল, ওইটুকুই বা বাকি রাখছিস কি জন্য? বই, দুইজন এবার চুপ কর। তোদের কথা শুনে আমি লজ্জা করছে আমার। বই না, ভাবি বল। ভাবি, আজকের পর থেকে ভাবি বলা শুরু কর। আমাকে ভাবি বলবি? আমার ভাই একটাই, তাও আবার তোদের ছোট। একজনকে বলা যায়, কিন্তু দুজনকে কিভাবে বলবো? আমি ছাড়ছি না। যেখানে আমার বর সব কিছু দেখার কথা সেখানে তোর ভাই দেখে নিল, তাহলে তোর ভাই আমার বর হবে। আমি কি ছেড়ে দেবো নাকি? প্রয়োজনে 2 ভাগ করব। তাহলে তো মারাই গেল। পেলি কোথায়? পাগলামি বাদ দিয়ে ওগুলোতে ভুলে যা। আর ফাজলামি করিস না, যা হবার হয়ে গেছে। ভুলে যাব মানে? সত্যি বলতে তোর ভাইয়ের জন্য মনের ভিতর কুচকুচ হয়। গতকাল তো সাথে করে একটা চুমুও দিয়েছি। আমি কি ছেড়ে দিয়েছি? তোর ভাইয়ের জন্য আমারও মনের ভিতর কুচকুচ হয়। গতকাল আমিও চুমু দিয়েছি, তাও আবার ঠোঁটে। তোদের এত অধপতন কিভাবে হলো? ভাবি, তোরা ফাজলামি করিস, কিন্তু সত্যি সত্যি যে এগুলো ভাবিস কিভাবে ভাই? আমার ভাই তোদের থেকে ছোট। কিউট আর হট আছে, সমস্যা নাই। ছোট মরিচের ঝাল একটু বেশি বান্ধবী। তোদের সাথে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এখন দুজন চুপচাপ হাঁটতে থাক। এমনভাবে সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হলো। বিকেলে আব্বু আসলে তারপর বাসায় আসতে পারি। এসে আবারও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ি। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি রাত 8টা বাজে। তাই চোখে মুখে পানি দিয়ে এসে বাইরে এলাম। রাতে আর ঘুমাবি? তো জেগে থাকবে নাকি? আমু কিছু বানিয়ে দাও, খেতে ইচ্ছে করছে। ধুর, আবারও রুমে এসে ফোন নিয়ে বসলাম। রাতে খাবার খেয়ে আবারও কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে। গতকাল না আসার কারণ কি? ব্যস্ত ছিলাম, তাই আসা হয়নি। নীল এখনো আসেনি। না, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা থাকো, ফুচকা খেতে যাব। একা একা খাবা? আমাকে নিয়ে যাবা না? আমার পয়সায় হলে নিয়ে যেতাম, কিন্তু আমি তো অন্যজনের পয়সায় খেতে যাচ্ছি। আচ্ছা যাও তাহলে। আপুরা কোথায় আছে দেখি। বিথি চলে গেল আর আমি আপুদের খুঁজতে থাকি। হাসান ভাইয়ের বন্ধুকে দেখে বললাম, কি ব্যাপার মামুন ভাইয়া, আপনি এতিমের মতো বসে কেন? ওই শালা কুত্তা নতুন একটাকে পেয়েছে, ওটাকে নিয়ে পড়ে আছে। তো আপনিও একটা পটিয়ে নেন। আপনাকে এমনভাবে বসে থাকতে দেখে মায়া হচ্ছে। থাক ভাই, প্রয়োজন নেই, এই ভালো আছি। ঠিক আছে, ঠিক ঠিক। আচ্ছা থাকেন তাহলে। ওখান থেকে এসে আপুদের কাছে চলে আসি। ওদের সামনে আসতেই ওদের দুজনের কথা মনে পড়ে গেল। একবার ইরাপুর দিকে তাকিয়ে আর একবার মেঘাপুর দিকে দেখছি। এখানে কি জন্য এসেছিস? আর তুই ওদের দুজনের দিকে এভাবে তাকিয়ে কি দেখছিস? না মানে ইরাপু আর মেঘাপুকে নতুন রূপে দেখেছি তো, তাই এমন হয়ে যাচ্ছে। কুত্তা, তুই দাঁড়া। তোর আজকে হচ্ছে মান ইজ্জত সবকিছু দেখে এখন এখানে নাটক শুরু করেছিস? ছি 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 আপু, এইসব
কি বলছো? আমি কিছু করিনি। দেখি আপু পা থেকে স্যান্ডেল খুলছে, তাই আর না দাঁড়িয়ে আস্তে আস্তে কেটে পড়লাম। দেখ, আমার বরকে একদম মারবি না, সেটা আমি সহ্য করব না। কে রে তুই? তোর ভাবি। আজকের পর থেকে যেন একটা ফুলের টোকাও না পড়ে, না হলে তোর অবস্থা খারাপ হবে। ভাবি হতে আসছে, আমার ভাবি আমি নির্বাচন করব। তোরা দুজনের মধ্যে কেউ হবে না, বলে দিলাম। আমি হব তোর ভাবি। আমি তোর ভাবি হব। না, আমি হব। চুপ! দুইজনের কাউকেই ভাবি করব না। বাপ রে বাপ, দুজনে একবারে পাগল বানিয়ে দিচ্ছে। নীলের সাথে আড্ডা দিয়ে চলে আসি। টিফিন পিরিয়ডে ক্যান্টিনে এলাম। বসতে বসতে হীরাপু আর মেঘাপু দুই পাশে বসলো। নীলার বিথি হা করে তাকিয়ে আছে। আমিও বেশ অবাক হয়েছি তাদের এমনভাবে বসাতে। তোমরা দুজনে এখানে কেন? এই দুজন এখান থেকে যা। দ্বিতীয়বার যেন বলতে না হয়। মেঘাপুর কথা শুনে নীলার বিথি চলে গেল। যেতেই বলল, আমি তোকে ভালোবাসি, আর মেঘাও তোকে ভালোবাসে। এখন তুই বল, তুই কাকে পছন্দ করিস? হ্যাঁ, এটা আবার কেমন কথা? যেটা প্রশ্ন করেছিস সেটা বল, তাড়াতাড়ি উত্তর দে। চুপ না থেকে তাড়াতাড়ি উত্তর দে। তুই আমাদের দুজনকেই দেখে নিয়েছিস, তাড়াতাড়ি উত্তর দে। আমি কি উত্তর দিব? দুজনে সুন্দর আছো, দুজনে একই রকম না, মানে ওই আর কি। কাউকে রিজেক্ট করতে পারছি না, আর দুজনকে গ্রহণ করতেও পারছি না। কত বড় শয়তান দেখছিস? তুই আমাদের অমন অবস্থায় দেখলি কি জন্য? হ্যাঁ, আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? দেখো, আর ওইসব ঝিমার্কা কথা বলবা না, আমার অনেক লজ্জা করছে। আর দুজনকে তো সমানভাবে ভাল লাগে, কাকে নির্বাচন করব? তুই তো অনেক বড় হারামি। যা, যাকে ভালো লাগে তাকে প্রপোজ কর এক্ষুনি, এই মুহূর্তে। আগে দুজনে করো, তারপর যাকে ভালো লাগে তাকে করব। কত বড় শয়তান, আমাদের দিয়ে নাকি প্রপোজ করাবে। আচ্ছা, করছি। আই লাভ ইউ জানু। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। হ্যাঁ, তুই কাকে রিপ্লাই দিলি? তুই তো টু শব্দ ইউজ করলি। কাকে উত্তর দিলি বল? উঠছি, তারপর বলছি। চেয়ার ছেড়ে উঠে বললাম, দুজনকে বললাম। তাই তো তোমাদের দুজনকে দিয়েই প্রপোজ করানো। আর সমানভাবে দুজনকে ভালো লাগে। কত কিউট দুজনে। ইস, ইচ্ছে করে দুজনকে একটু আদর করে দিই। আমার কথা শুনে দুজনে হাঁ করে তাকিয়ে আছে। দুজনে চেয়ার ছেড়ে উঠতেই দিলাম দৌড়। কত হারামি দেখছিস? আচ্ছা তুই ছেড়ে দে, আমি দিয়ে দিই। তুই না আমার বান্ধবী? তুই ছেড়ে আমাকে দিয়ে দে, তুই না আমার বান্ধবী। একেবারে ক্লাসে চলে আসি। কি একটা অবস্থা, কেউ একটা পায় না, আর আমার কাছে দুই দুইটা। বাকি কি বীর পুরুষ আমি, ভাবা যায়। একটু পরে নীল আসতেই বলল, বল, কি বলেছিল? দুজনে বলে ভালোবাসি, আর দুজনে প্রপোজ করে। বলে, বল কাকে ভালোবাসিস? আমি আই লাভ ইউ টু বলে দৌড় দিয়েছি। কিন্তু ওরা দুজনে কিভাবে, কি ভাই? আমিও তো বুঝতে পারছি না। আমি ভাবি হয়তো দুজনে আমার সাথে মজা করে, এটুকুই, এর থেকে বেশি কিছু না। কিন্তু আজকে তো দেখি সব কিছু উল্টাপাল্টা। ভালো তো, একজনের প্রস্তাবে রাজি হয়ে যা। দেখতে তো দুজনেই ভালো আছে। দুজনকেই ভালো লাগে, তাই তো ডিসিশন নিতে পারছি না। দুজনেই তো ক্রাশ। আমাকে শুধু লজ্জা বলিস, আর তুই নিজে কি? একসাথে দুজনে ক্রাশ কিভাবে হতে পারে? পারে পারে, তারপর কত কি বলা কি ঠিক হবে? না থাক, ওগুলো বলার প্রয়োজন নেই। দেখ কি করবে, দুইজনকেই প্রপোজ করে দুজনের সাথে প্রেম কর। দেখা যাক কি হয়। তারপর ক্লাস শেষ করে বাসায় ফিরি। রুমে এসে তো টাসকি খেয়ে গেলাম। এরা দুজনে আমার বিছানায় কি করছে? তোমরা দুজনে এখানে কি করছো? দেখতে তো পারছিস, আয় খেলবি তো, কিন্তু একটু বসা লাগবে, কারণ আমাদের খেলা প্রায় শেষের পথে। আমি লুডো খেলবো না, তোমরা খেলছো খেলো। এই মেয়েরা মাইন্ড ঠিক করেন, কি সব উল্টাপাল্টা ভাবেন। আমি ব্যাগটা রেখে পোশাক নিয়ে বের হতে যাব। তখন, এগুলো নিয়ে কোথায় যাস? এখানে চেঞ্জ করতে গেলে আমি আমার মান সম্মান নিয়ে এখান থেকে বের হতে পারবো না। মোটেও না। এমন কি করতে পারি? তোমরা দুজনে কি করতে পারো আর না পারো সেটা ভালো করে জানি। তারপর বের হয়ে এসে চেঞ্জ করে নিলাম। দেখি আপু আসছে।
তাই বললাম, ওই কুত্তি দুইটা আমার ঘরে কি জন্য? তোর বান্ধবী তো রুমে থাকবে। আমি বারণ করার সত্ত্বেও যদি এমন করে তাহলে আমি কি করতে পারি? বেশি বেশি করে ফাজলামি কর, তার জন্য এমন কলেজ ঝুলতে চাইছে। এটা কোনো কথা হলো? এখন আর গোসল করলাম না, পরে করব। খেতে ডাকলো, তাই খেতে আসি। আব্বু আম্মু, আপু আর দুই কুত্তিও আছে। আন্টি, ভাবছি আপনার বৌমা হয়ে যাব। ভালো হবে না বলেন? আমিও ভাবছি আপনার ছেলের বউ হব। কেমন হবে বলেন? দুজনে, কিন্তু আমার ছেলে তো একটাই, আর দুজনে আমার ছেলের বউ হতে চাচ্ছ? যেহেতু আপনার ছেলে নেই, সেহেতু আপনার ছেলে দুজনকে বিয়ে করা লাগবে, না হলে দুজনই অন্বেষণ করব। আমাদের দাবি মানতে হবে, না হলে অনশন চলবে। হয়েছে কি যে অনশন করবা তোমরা দুজনে? কি হয়নি সেটা বলেন। অনেক কিছুই হয়ে গেছে আন্টি, আমাদের সব শেষ করে দিয়েছে। ওদের দুজনের কথা শুনে কাঁদতে শুরু করি। নি পানি খা। পানি খেয়ে শান্ত হয়ে বললাম, তোমরা দুজনে এত মিথ্যা কথা বলতে পারো কিভাবে? আম্মু, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আপু দেখ, তোর বান্ধবীরা আমার নামে মিথ্যা বলছে। তো আমি কি করব? দূর, তোর সাথে কথা বলাই ভুল। আচ্ছা বলো, আমার ছেলে তোমাদের সাথে কি করেছে? কিভাবে এসব কথা মুখে আনি? আঙ্কেল, আপনি কিছু বলেন না। আমি কি বলবো বলো? তোমরা কথা বলছো, বলো না। আমি তাড়াহুড়োয় আছি, খেয়ে যাওয়া লাগবে। এত যে ইনকাম করছেন, এত টাকা পয়সা কে খাবে বলেন? কেন, আমার ছেলে মেয়ে আছে না? আবার ভবিষ্যতে ছেলের বউ আসবে, তারপর জামাই যখন আসবে তখন তাকে কিছু দেয়া লাগবে। আঙ্কেল, আমি অত খাই না, আর মায়াকেও কিছু দিব না, একটা কানা করিও দিব না। তোমার আন্টিও প্রথম প্রথম খেত না, কিন্তু এখন এত খায় যে পাতিলের সব খাবার শেষ করে দেয়। তুমি কি বললা? তোমার তো হচ্ছে। আমার খাওয়া শেষ, এখন গেলাম। আচ্ছা, আজকের রাত সবাই থেকে যেও। আমি এখন গেলাম। আব্বু খাওয়া শেষ করে চলে গেল। আমি চুপ করে বসে আছি, আর ওরা ওদের মতো কথা বলে যাচ্ছে। আন্টি, মজা না, সত্যিই বলছি, আপনার ছেলের বউ বানাবেন আমাকে? না না, আমি হব। আর আন্টি, আমরা কেউ মজা করছি না, সত্যি বলছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো কনফিউজ হয়ে আছি। আম্মু, ওদের দুজনের কথা বাদ দাও তো, দুজনে মজা করছে। আপু, তুই কি কিছু বলবি না? মায়া আবার কি বলবে? ও কিছু বললেই ওর খবর আসে। আর আন্টি, আপনি কিছু বলেন। আপনি সমাধান দেন। আমরা দুজন আপনার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি কি বলবো? আর তোমরা মজা করছো না সিরিয়াসলি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। যদি সিরিয়াস হয় তাহলে কিভাবে সম্ভব? ও তোমাদের 3-4 বছরে ছোট হবে। ছোট হয়েছে তো কি হয়েছে? ছোট কোনো সমস্যা না। কাকে আপনার ছেলের বউ বানাবেন বলেন? আমার খাওয়া শেষ, আমি গেলাম। সব ফালতু কথা শুরু করেছে। উঠে ওখান থেকে রুমে চলে আসি। দুজনে কি অদ্ভুত। আচ্ছা, ওরা সাবধানে না থাকলে এখানে আমার দোষ কোথায়? আচ্ছা, যাই হোক, দুজনে দেখতে কিন্তু হেব্বি। চুপচাপ শুয়ে আছি, তখন দুই কুত্তি আমার রুমে আসে। তোমরা আমার রুমে কি জন্য? আপ রুমে যাও। তোর দরজা লাগানোর কথাই মনে ছিল না। সমস্যা নাই আন্টি, লাগিয়ে দিচ্ছি। দেখো, একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা, তোমরা দুজনে থাকো, আমি বাইরে যাই। যাব কোথায় জানো? ক্যান্টিনে না আদর করতে চাইছিলে? তাহলে করো। আমি তো তখন মজা করে বলেছি, কিন্তু তোমরা দেখি সিরিয়াসলি নিয়েছো। আর দরজা খুলে সরো। আম্মু কি না কি ভাববে। সরো সরো। কেউ কিচ্ছু ভাববে না। আসো সোনা, আদর করি। আমরা কিন্তু জোর করে আদায় করতে জানি। আপু, আমাকে বাঁচারে। আপু, আমাকে বাঁচারে। আমি আজকে শেষ। ও আপু, কোথায় তুই? তোর ভাইকে জীবন্ত দেখতে চাইলে বাঁচা। দুজনে ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছি। এদের লজ্জা শরম বলে কিছুই নেই। ওরা কাছে আসতেই দরজার কাছে এসে খুলে বাইরে দৌড় গিয়ে আপুর কাছে, দেখ, তোর বান্ধবীগুলো কিন্তু একটু বেশি বেশি করছে। মায়া থাক, বাসায় চলে গিয়েছে। এরা চলো, অনেক হলো, এবার বাসায় যাই। থাকো সোনা, গেলাম কেমন? হ্যাঁ গো সোনা,
আর তখন মজা করছিলাম, তোকে ধরলে কি তুই আমাদের থেকে পালিয়ে আসতে পারতি? মজা না সাজা। যাও যাও, আর একটু থাকতে হবে না। আচ্ছা যা তাহলে। মেঘাপু আর ইরাপু চলে গেল। তোর বান্ধবীরা কি আমাকে খেলনা পেয়েছে নাকি? একদিনে কেমন অতিষ্ঠ করে তুলেছে। এখন গিয়ে একটু শান্তিতে ঘুমাই, তারপর ঘুমিয়ে পড়ি। 2 দিন পর হঠাৎ আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন বুঝলাম না। বলেছে এবার জোর করে হলেও বিয়ে দিবে। তোরও? আমার আব্বু বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রাত থেকে। ঘটনা কি বুঝতে পারছি না। কে কাঠি করেছে? এমন তো হবার কথা না। কে করেছে বুঝতে পারছি না। বলো আব্বু, কে কি বলেছে? আমি আবার আঙ্কেলদের কি বলবো? তুই না বললো আঙ্কেল অথবা আন্টি বলেছে। মনে হচ্ছে আঙ্কেল বলেছে। আঙ্কেলের কোন পাকাধানে মই দিলাম যেমন করলো? তার ছেলেকে নিয়ে টানাটানি করছে, আবার বলিস কি করেছিস? একজন হলে তাও কথা ছিল, কিন্তু দুইজনে মিলেই করছিস। এটা কি সম্ভব? কেন সম্ভব না? সব কিছু নিয়ে মজা করিস না তো। এটা কিভাবে সম্ভব? বিবেক নিয়ে ভেবে দেখেছিস? দেখেছি, আর ওগুলো সব মজা ছিল। সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন তোরা? আব্বু আম্মুর সামনে ওগুলো বলা আর ওইরকম আচরণ করার মজা বলিস? হ্যাঁ, তোর কথা শুনে মনে হচ্ছে আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? আমি ছোট বাচ্চা নিয়ে যে কিছু বুঝি না, অথবা নির্লজ্জ হতে চাস না। দুজনে আজকের পর থেকে এগুলো বাদ দিয়ে যেখানে আঙ্কেল তোদের বিয়ে দিতে চাচ্ছে সেখানে বিয়ে কর। আর যদি এখন বিয়ে নাও করিস তাহলে আজকের পর থেকে কেউ আর আমার ভাইয়ের সামনেও যাবি না, ওর সাথে কথাও বলবি না। মনে হচ্ছে দুজনেই ছোট বাচ্চা, কিচ্ছু বোঝে না। আমি কিন্তু মজা করিনি, আমি সিরিয়াস। তোর পিচ্ছি ভাইকে আমার ভালো লাগে, ইভেন ভালোবাসি। চুপ! কেউ আমার ভাইকে নিয়ে কোনো কথা বলবি না। দুজন কাউকেই আমার ভাইয়ের সাথে দিব না, এটাই আমার শেষ কথা। বাজি ধরিস না, তোর ভাইকে আমার করেই ছাড়বো, দেখে নিস। আর তুই কিছুই করতে পারবি না। তোর সাথে বাজি থাকলো মায়া, তোর ভাই আমার হবে মানেই হবে। আর আমি কলেজে যাব না, তোরা যা। কথাটা বলেই মেঘাপু উল্টো দিকে হাঁটতে লাগলো। দাঁড়া, আমিও বাসায় যাব। তুই কলেজে গেলে যা, আমিও যাব না। আমিও যাব না। 3জনে উল্টো দিকে হাঁটতে লাগলো। তারপর আর কেউ কারোর সাথে কথা না বলে বাসায় চলে আসে। বাসা আসতেই ইরাপুর আম্মু বলে, বিয়ের ভূত আপুর মাথায় কে ঢুকিয়েছে? আর মায়ের সাথে ঝগড়া হয়ে গেল, তাই কেউ আর কলেজে গেলাম না। ওর সাথে আবার কিসের ঝামেলা হলো? ওর ভাইকে নিয়ে। মেঘা বলে মায়ের ভাইকে বিয়ে করবে, আমিও এই কথা বলি, তারপর শুরু হয় ঝগড়া। তোরা কি ছোট বাচ্চা নাকি যে এগুলো নিয়ে ঝগড়া করছিস? এত হাসিও না, এটা মোটেও হাসির বিষয় না। আমরা দুজনেই সিরিয়াস। আব্বু কেন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে বুঝতে পেরেছি। বিয়ে করব, কিন্তু করলে আকাশকে করব। আমাকে বাঁচাতে চাইলে বিয়ের প্রস্তাব পাঠাবো আজকে বা আগামীকালের মধ্যে। তুই কি ছোট বাচ্চা? কি বলছিস ঠিক আছে? না করে কোনো কাজ, না করে কোনো জব, তার থেকে বড় কথা ও তোর থেকে বয়সে কয়েক বছরের ছোট। এইসব পাগলামি বাদ দিয়ে যেখানে বিয়ে দিতে চাইছে সেখানে বিয়ে করে নে। আমি এইসব কিছু শুনতে চাচ্ছি না। সব জিনিসে এমন জেদ করা ভালো না। ঠিক আছে, সমস্যা নেই, আমিও দেখছি কি করা যায়। ইরাপু তার রুমে চলে যায়। আর মেঘাপুর বাসাতেও একই অবস্থা। এদিকে আপু বাসায় ফিরলে আম্মু বলে, কিরে, কলেজে গেলি আর চলে আসলি যে? কলেজে যাসনি? আর বলো না, ও দুজনের সাথে ঝগড়া হয়ে গেল। আচ্ছা, তোমার ছেলের মধ্যে ওরা পেয়েছেটা কি বলো তো? ওরা দুজন ছোট বাচ্চা নাকি যে বাচ্চাদের মতন জেদ করে? আমিও তো কনফিউজ হয়ে গেছি। একজন হলে হতো, কিন্তু দুজনে মিলে তো এমন করছে। এখানে আমি কি করতে পারি? চুপচাপ থাক, ওরা দুজনে শান্ত হয়ে যাবে। হলেই ভালো। কি একটা অবস্থা! এমন হলো কেন? ওরা মজা করে, আকাশে মজা করেছে, তাহলে এখানে প্রেম বিষয় কোত্থেকে আসলো রে ভাই? আর সেদিনের বিষয়ের কথা হলো, প্রেম পর্যন্ত কিভাবে আসলো? আর সেদিন তো বলেছিল নাকি চুমুই দিয়েছিল, তার মানে আগে থেকেই ওদের মনে কিছু ছিল। কি যে হবে! ক্লাস শেষ করে বাসায় আসি। এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলে আপু বলে, তুই বাইরে চলে যা, ওখানে পড়াশোনা করবে। এমন কথা কেন বলছিস? সেটাই তো,
এখানে থাকে মাঝে মধ্যে, আমাকে সাহায্য করে। তখন কি করবে? এখানে কি ভালো পড়াশোনা হচ্ছে না, না পড়াশোনা করছি না ঠিক মতো? আর পড়াশোনা না করলে তুই কি করছিস? আরে সেটা কারণ না, তাহলে কি হয়েছে শোনো। তারপর আপু সব কিছু বলে। আপুর কথা শুনে বললাম, তোর বান্ধবীদের মাথায় সমস্যা আছে, ভালো ডাক্তার দেখাতে বল। দুজনে ছোট বাচ্চাদের মতো আচরণ করছে। আমি ওদের দুজনের বাবার সাথে কথা বলে নেব। একজন হলে ঠিক ছিল, কিন্তু দুজন এমন করলে কিভাবে হয়? একজনকে তো স্যাক্রিফাইস করতে হবে। আগে ওদের বাবাদের সাথে কথা বলি, তারপর ওদের সাথে কথা বলবো। কি একটা ঝামেলা। খাওয়া শেষ করে রুমে চলে আসি। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে যাই। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলের কাছে আসি। তারপর ওকে সব কিছু বলি। মানকার চিপায় পড়েছে আমার বন্ধু, মানকার চিপায় পড়েছে। আহারে ওরে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। হালারপুত, মজা নিস, নে নে। এই জন্য বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তুই তো এতদিন একটা খুঁজে বেরিয়েছিস, এখন দুইটা চলে আসে। নে প্রেম কর, দুজনেই তো অনেক সুন্দর আছে, তাই না? একেই বলে কপাল। দূর শালা। তারপর ওর সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে আসি। শালা কথায় কথায় মজা নিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে আসলাম। খেতে খেতে টুকটাক কথা বলে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে এলাম। সারাদিন কলেজে আপুকে একাই দেখেছি। তার মানে দুজনের কেউ আসেনি। এমনভাবে কয়েকদিন চলে গেল, কিন্তু কাউকে দেখতে পাইনি কলেজে। আপুরও কেমন মন খারাপ থাকে, আমারও তেমন মনটা ভালো না। কাকে বাছাই করব বুঝতে পারছি না। আমি তো অমনভাবে কাউকে নিয়ে কখনো ভাবিনি। যদি নির্ধারিত কাউকে নিয়ে ভাবতাম তাহলে হয়তো হতো। ক্রাশ দুজনে ছিল ঠিক আছে, কিন্তু ভালোবাসা ওটা তো কারো জন্য ছিল না, কারণ ওভাবে কাউকে নিয়ে কখনোই ভাবিনি। ওরাও মজা করতো, আমিও করতাম। আল্লাহ, কপালে এই লিখে রেখেছিলে। আপুর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, কোনো সমস্যা? দেখি তোর মন খারাপ হয়ে থাকে। নাটক করিস, জানিস না কি হয়েছে। আমি কি করলাম? না ওরা তোকে কিছু বলছে, আর না তুই ওদের কিছু বলেছিস, তাহলে মন খারাপ হবে কি জন্য? কানের পাশে ঘ্যান ঘ্যান না করে যা তো। সব কিছু তোর জন্য হয়েছে। আমি আবার কি করলাম? তোর জন্য না, আমার জন্য সব কিছু হয়েছে। ইরার আম্মু বলে রুম থেকে বের হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। মেঘার আম্মু একই কথা বলছে। আমি ওদের ফোন দিলে ফোন রিসিভ করে না, মেসেজে নক দিলে ইগনোর করে। তো তোর কি হয়েছে? ওরা আমার বন্ধু, ওদের জন্য মন খারাপ হবে না? তাহলে যেটা চাচ্ছে সেটাই কর, দুজনকে তোর ভাইয়ের বউ বানিয়ে নিয়ে চলে আয়। এটা করলে মন্দ হয় না। তোমার ছেলেকে দেখেছো এই সময় মজা করে? আহা, রাগিস কি জন্য? আমি ওদের বাসায় গিয়ে দেখছি কি করা যায়। তোর যাওয়া লাগবে না, তোর আব্বু বলল, কিন্তু কিছু হলো না। কেউ স্যাক্রিফাইস করার না। ছোট বাচ্চাদের বুঝালে তাও বুঝে, কিন্তু এরা তো ওদের থেকে বেশি, কেউ বুঝতেই চাইছে না। তাহলে তোমার ছেলের অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। এমন খুশির কথা বলিস না তো, আমার কিন্তু লজ্জা শরম করে। চুপ কর তো, সবসময় মজা করে সব কিছু নিয়ে। যখন বিয়ে দিতে যাব তখন যদি দুজনে চলে আসে তখন কি হবে? দুজনের মতিগতি যা দেখছি। তোমরা ভাবো আমি গিয়ে টিভি দেখি, ওখান থেকে চলে এসে টিভি দেখতে শুরু করি। রাতে খাবার খাচ্ছি, তখন আব্বু বলল, কি করব বুঝতে পারছি না। দুজনের বাবা তো তাদের মেয়ের এমন বাচ্চামি স্বভাব দেখে আমার কাছে আসছিল। দুইটা ছেলে থাকলে হতো, কিন্তু একটা ছেলের জন্য দুই বউ, এটা কেমন গেল না? মনে মনে বললাম, দুইটাই তো, বেশি তো না। যেখানে 4টা বিয়ে করতে পারবো সেখানে 2টা করলে সমস্যা কোথায়? আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, কি বলছিস বল। আমি আর ভাবতে পারছি না। অনেক ভেবে দেখলাম, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। তোর যে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব সেটাও হবে মনে হয় না। আর একজনকে নিয়ে আসলে আরেকজন সমস্যা দাঁড় করাবে। আমি কি বলবো? মনে মনে বললাম, দুজনে যে ডেঞ্জারাস, জীবনকে তো তেনা তেনা বানিয়ে দিবে। দুজনকে বিয়ে করা যায়, 3 দিন ইরাপুর সাথে আর 3 দিন মেঘাপুর সাথে, আর একদিন আমার সাপ্তাহিক ছুটি থাকবে। কি এত ভাবছিস? কিছু তো বলবি। আগামীকাল রাতে বলবো, এখন না। আমার কথা শুনে আপু আমার দিকে তাকালো। এমনভাবে দেখার কি আছে? না কিছু নেই, তোর থোবরা দেখতে ইচ্ছে হলো
তাই দেখলাম। আর তুই 24 ঘন্টার মধ্যে কি করবি শুনি? কি ভাববি? তোকে এত ভাবতে হবে না। তারপর খাওয়া শেষ করে রুমে এসে ভাবতে থাকি কি করব। ধুর, এত কিছু বাদ দিয়ে এখন গেম খেলি। তারপর আর কি, নীলকে ফোন দিয়ে গেমে আসতে বলে গেম খেলতে থাকি। গেম খেলা শেষ করে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসি। বন্ধুদের সাথে কথা বলতে বলতে এক সময় এই টপিক আসতেই বললাম, সব কিছু আমার উপর ছেড়ে দিয়েছে, আমি যেটা বলবো সেটাই। তোমাকে কি বলবো বুঝতে পারছি না। কাকে গ্রহণ করতে বলবো আর কাকে বলবো না সেটাই তো বুঝতে পারছি না। আমার থেকে তুমি ওদের ভালো করে চিনো, ওদের সম্পর্কে ভালো জানো। তোকে কি সমাধান দিব বল? আমাদের থেকে তুই ওদের সম্পর্কে ভালো চিনিস। কে কম ভালোবাসে, কে বেশি ভালোবাসে এটাও বোঝার কোনো উপায় নেই। কেউ যে তোর টাকার জন্য ভালোবাসে এমন কোনো চান্স নেই। কম বেশি ওরাও তোদের মতো টাকা পয়সাওয়ালা। সাপোজ মেগা আপু যদি টাকার জন্য ভালোবাসতো তাহলে হাসান ভাইকে বেছে নিত, কারণ ওরা তোদের থেকেও বড়লোক ছিল। আর ইরা আপুর পিছনেও কম বড়লোকের ছেলেরা ঘোরাঘুরি করেনি। কাকে গ্রহণ করতে বলবো আর কাকে ইগনোর করতে বলবো বুঝতেই পারছি না। যদি পারিস দুজনকে বিয়ে করে নে। দেখা যাক কি করা যায়। তারপর আর কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসি। ক্লাসে মনোযোগ দিতে পারছি না। কোনো রকম ক্লাস শেষ করে বাসায় এসে নামাজ পড়ে খেতে আসি। খাবার খেতে খেতে বললাম, আমার উপর সব কিছু ছেড়ে দিয়েছো তো নাকি? মানে আমি যেটা বলবো সেটাই। হুম, বল কি বলবি? তার থেকে বরং আমি বাসা থেকেই পালিয়ে যাই। যখন ফিরবো তখন বউ তখন বউ নিয়ে ফিরবো। আমার কথা শুনে আম্মু আর আপু তাকিয়ে আছে। মজা করলাম। এতটাও ভীতু আমি না। ওদের বা আর কারো সমস্যা না থাকলে আমার কোথায় সমস্যা? দুজনকেই নিয়ে আসবো। মাথা ঠিক আছে তোর? কিসব বলছিস এগুলো? আমি ঠিক বলছি, দুজনকেই নিয়ে আসবো। পরে আবার কিছু বলিস না। কিছু বলবো না। সমস্যা হলে ওরা মারামারি করবে আর আমি বসে বসে দেখবো। তোর যা ভালো মনে হয়। কেউ তো খারাপ মেয়ে না, দুজনেই ভালো। হুম। তারপর রুমে এসে আবার ভাবতে লাগলাম, ভুল সিদ্ধান্ত নিলাম না তো? না, কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আব্বু বাইক নিয়ে যায়নি। তাই বাইক বের করে ইরাপুদের বাসার সামনে আসতে দেখি ইরাপু বেলকনিতে বসে আছে আর কফি খাচ্ছে। দেখে তো ওনাকে ঠিকঠাকই মনে হচ্ছে। আমাকে দেখে মনে হচ্ছে রেগে গেল। আমি গিয়ে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুললো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর এতদিনে আসবার সময় হলো। আপনার মেয়ে আর মেঘাপু যে চিপায় ফেলেছে ওখান থেকে উঠতেই পারছি না। আমি ভেবে ঠিকই করতে পারছি না কি করব না করব। আপনার মেয়েকে শিশু হাসপাতালে ভর্তি করানো উচিত ছিল। এটা একটা অনেক বড় রোগ, আর না হলে পাগলা গারদে রাখতে হতো। এসব রোগীদের বাইরে রাখা ঠিক হবে না। কি করব বলো বাবা, এত বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছি না ওই একটা কথা। আমার মনে হচ্ছে আপনার মেয়ের মাথায় সমস্যা আছে, না হলে এমন করবে নাকি বলেন? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতো তাহলে এমন করতো না। তখনই কেউ আমার পেছন থেকে গেঞ্জি ধরে বলল, কি বললি তুই? আমি পাগলা গারদে যাব? তোর তো আজকে হচ্ছে। আমার মাথায় সমস্যা আছে না? আমাকে ডাক্তার দেখানো লাগবে তাই না? আন্টি আমাকে বাঁচান, আপনি এটা কি পয়দা করেছেন? ইরাপু আমার হাত ধরে টানতে থাকে। ছেড়ে দে ওকে, ছাড় বলছি, ছাড়। তুমি তোমার কাজে যাও তো। আন্টি আমাকে বাঁচান। ইরাপু টানতে টানতে ওনার রুমে এনে দরজা লাগিয়ে আমাকে দরজার সাথে চেপে ধরে বলল, এতদিন তুই কোথায় ছিলি? একবারও আসিসনি কি জন্য? তোমরা এই দুই বান্ধবী আমাকে নিয়ে টানাটানি করছো আর বলছো আসনি কি জন্য? আমি কি করব না করব বুঝে উঠতে পারছি না, বা আমার পরিবারের কেউ বুঝে উঠতে পারছে না। অবশেষে গতকাল রাতে সব কিছু আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বলে আমি যা বলবো সেটাই হবে। তাহলে কি ভাবলি তুই? দুজনে কত কিউট আছো, আর দুজনের না মানে থাকি। এটা ভাবলাম দুজনে যখন ঝগড়া করছো তখন দুজনকে বিয়ে করব। আর যদি তোমরা বলো না আমি শুধু থাকবো, তাহলে কেউ পাবা না। আমি অহেতুক কাউকে কষ্ট দিতে পারবো না। তোমার সমস্যা হলে বলো,
আর না হলেও বলো। আমার কোনো সমস্যা নেই। আমার তোকে চাই মানে তোকেই চাই। ঠিক আছে, তবে সত্য হচ্ছে কখনো আমাকে নিয়ে ঝগড়া করা চলবে না। দুজনে কখনো কাজকর্ম নিয়েও ঝগড়া করতে পারবে না, মিলেমিশে থাকতে হবে। আমাদের মাঝে ঝগড়া কেন হবে? আমরা দুই বান্ধবী মিলেমিশে সব কাজ করব। এখন ঠিক আছে, কিন্তু তখন নাও থাকতে পারে। এই শর্ত যদি করতে পারো তাহলে আমি রাজি। তুমি আমার এত কাছে আসছো কেন? ছাড়ো, আমাকে ছাড়ো। ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি? আদর দিতে চেয়েছিলি না, এখন তুই আদর করবি। কথাটা বলেই ইরাপু আমার হাত ধরে তার কোমরের উপর রাখলো। শরীরে কেমন একটা ঝাঁকি দিয়ে উঠলো। শরীরের ভিতর যে কেমন হচ্ছে বুঝতে পারছি না। ইরাপু এতটা কাছে এসেছে যে তার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। কিছু বুঝে ওঠার আগেই আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। মনে হচ্ছে কোনো ক্ষুধার্ত বাঘ অনেকদিন পর শিকার পেয়েছে। ক্ষুধার্ত বাঘ মনে হচ্ছে অনেকদিন পর খাবার পেয়ে খাবার খাচ্ছে। আর থাকতে না পেরে হীরাপুকে আরও কাছে টেনে শক্ত করে জড়িয়ে কিস করতে লাগি। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। তারপর বুকে মাথা রাখলো। মনে হচ্ছে কান্না করছে। মেয়েদের মন বোঝা অনেক কঠিন। এই একটু আগে কিস করলো আর এখন আবার কান্না করছে। আবার কি হলো? কিছু না। তাহলে চোখে পানি কি জন্য? এমনিতেই কিছু হয়নি। একেই বলে মেয়ে মানুষ। না বললে জানবো কিভাবে কান্না করছে কেন? হয়তো এতদিনে সত্যি কষ্ট পেয়েছে, তাই আজকে খুশিতে কান্না করছে। এতদিন কষ্ট পেয়েছো বুঝি? না, খুশিতে লাফিয়েছি। তাহলে তো ভালোই। শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, পাগলের মতো আচরণ করছো। তাই দেখতে এসেছি সুস্থ আছো না অসুস্থ হয়ে পড়েছো। অসুস্থ হলে নিয়ে যেতাম, কিন্তু তুমি তো দেখি সুস্থই আছো, তাই আর নিয়ে যাব না। তোকে তো দাঁড়া, তোর হচ্ছে। হীরাপুকে ঘুরিয়ে দরজার সাথে চেপে ধরে চোখে চোখ রেখে বললাম, বলো কি করবা? এমনভাবে বললে কি রাগ করে থাকা যায় নাকি? আচ্ছা শোনো না, আমাকে একটু আদর করে দাও। হীরাপু আমাকে নিজের সাথে চেপে ধরে কথাটা বলল, এখানে থাকলে এখন অন্য কিছু উঠে যেতে পারে, না মানে ঘটে যেতে পারে। কুলে তুলে নিতেই হীরাপু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মুচকি হেসে বিছানায় রেখে বললাম, তোমাকে আদর করার এখন কোনো ইচ্ছা নেই। এখন আরেক জায়গায় যাওয়া লাগবে। বাই সোনা, বাই বাই। কুত্তা তুই দাঁড়া, পালাচ্ছিস কোথায় তুই? বললাম তো আরেক জায়গায় যাওয়া লাগবে। আরেকটা বউ কি করছে দেখে আসি। দরজাটা খুলে যখন বাইরে আসতে যাব তখন আন্টি বলল, অন্য কোনো সময় খাবো আন্টি। মনে মনে বললাম, আপনার মেয়ে যা খাইয়েছে অন্য কিছু খাওয়ার ইচ্ছা নাই। তারপর বাইক নিয়ে মেঘাপুর বাসার সামনে আসতেই আঙ্কেলের সাথে দেখা। ওনার সাথে কথা বলে মেঘাপুর রুমে এলাম। এসে দেখি চুপচাপ শুয়ে আছে আর ফোন দেখছে। আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমাকে দেখে ফোন রেখে উঠে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। এটা আবার আলাদা, যেমন রাগী তেমন ইমোশনাল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কাঁদছো কেন? এমনি। আচ্ছা সরি। তোমরা দুজনে এমন এক সমস্যা দাঁড় করিয়েছো যে ভেবে কুল কিনারা পাচ্ছি না। কি করব বুঝতে পারছিলাম না। অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছি। চুপ করে কেঁদে যাচ্ছে, শুনছো? হুম। কাউকে কষ্ট দিতে পারবো না, তাই ভেবেছি দুজনকেই বিয়ে করব। যদি তোমার আপত্তি থাকে তাহলে গিয়ে ইরাপুকেই বিয়ে করব, কারণ ইরাপুর আপত্তি নেই আমার প্রস্তাবে। আমারও নেই। ঠিক আছে, তবে কিছু শর্ত। দুজনে কখনো ঝামেলা করতে পারবা না, আমাকে নিয়ে কোনো ঝগড়া করতে পারবা না। দুজনে মিলেমিশে থাকতে হবে, রাজি? খুব। আমরা তো ভালো বান্ধবী, তাহলে ঝামেলা কিসের? হুম। তাহলে ভালো। দুজনের কথা দেখি একই। এখন কি ছাড়বা? না, ছাড়বো না। এমন ভাবে ধরে থাকবো। তোমার ছোট ভাই রুমে চলে আসতে পারে, ছাড়ো। যদি এমন অবস্থায় দেখে তাহলে তোমার লজ্জা না লাগলেও আমার অনেক লজ্জা করবে। মেঘাপু ছেড়ে দিয়ে গিয়ে দরজা লাগিয়ে আসলো। তারপর ঠেলতে ঠেলতে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আচমকা এমন ধাক্কা দেওয়াই সামলাতে পারিনি।
আমি উঠতে যাব, তখন তার আগেই মেঘা আপু আমার উপর পড়ে গেল। এত সহজে ছেড়ে দিব নাকি? দুজনে একই রকম লুচু, একজনের হাত থেকে পালিয়ে এলাম এখানে, কিন্তু এটাও কি কম নাকি? তুমিও দেখো, ছেড়ে দাও, না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোনো রকম ওখান থেকে পালিয়ে এখানে এলাম, আর তুমিও। যা ঘটার ঘটুক, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। ছি, বিয়ের আগে এসব? দেখো, ছেড়ে দাও। কে শোনে কার কথা? আস্তে আস্তে পুরোটা আমার উপর উঠে ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কি একটা অবস্থা! তারপর আর কি, এটাও ক্ষুধার্ত বাঘের মতো আমার ঠোঁটের উপর আক্রমণ করলো। একটু পরে ছেড়ে দিল। ওমা, ছাড়লো কি, আরো ধরলো। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বুকে মাথা রেখে বলল, এবার ঠিক আছে, এবার বিয়েটা করে নিয়ে গেলেই হলো, কি বলো তুমি সোনা? হুম। তখনই দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ইরাপুর কণ্ঠ আসছে, এই দেখো, তোমার সতীন হাজির। এই দরজা খুলবি না ধাক্কা দিয়ে ভাঙবো? ধুর ছাই, এ আসার সময় পাইনি। মেকআপ উঠে গিয়ে দরজা খুলে দিয়ে বলল, কি জন্য এসেছিস? তোর তো এই সময় আসার কথা না। ইচ্ছে হয়েছে তাই আসছি, সর সামনে থেকে। আচ্ছা, আমি বাসায় যাই, তোমরা দুজনে আড্ডা দাও, আমি গেলাম, কাজ আছে। কি কাজ শুনি? আর এখন কোথাও যাওয়া হচ্ছে না। আব্বু আমাকে ডেকেছে, না গেলে আমার অবস্থা খারাপ করে দিবে। আব্বু কোথায় যেন যাবে। ঠিক আছে, যাও তাহলে। ওকে। উঠে আসতে যাব, তখন মেঘা হাত ধরে বলল, গুনে গুনে 5টি চুমু দিয়ে তারপরে যাও। হ্যাঁ, এখন না, পরে। ওকে দিলে আমাকেও দেওয়া লাগবে। আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না কেন? তাহলে একটা দেওয়া লাগবে। আচ্ছা। তারপরে দুজনকে একটা একটা করে কিস দিয়ে দরজার কাছে এসে মনে মনে বললাম, আব্বু ডাকেনি, তোমাদের মিথ্যা বললাম, কারণ তোমরা কেমন সেটা জানি। ঠিক কিছু না কিছু ঘটতো। তারপর বাইক নিয়ে বাসায় চলে আসি। এসে চুপচাপ সোফায় বসতেই আপু বলল, কি রে, আজকে তাড়াতাড়ি চলে আসলি যে? কোথায় যাওয়া হয়েছিল? তোর বান্ধবীদের বাসায় বিয়ের আয়োজন শুরু কর। আচ্ছা, বাজার থেকে ঘুরে আসি, তারপর আবার বেরিয়ে নীলকে নিয়ে বাজারে চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে যাই। দুজনে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছে, কি বলবো দুঃখের কথা। আগে জানলে প্রেম করতাম না। আবারও তিনজনে কলেজে আসা শুরু করেছে। এখন মনের দুঃখ কোথায় যে রাখি বুঝতে পারছি না। কি রে আবল, এমনভাবে বসে আছিস কেন? দুঃখের দুঃখের কথা কি বলবো রে বন্ধু, জীবনটাই বেদনার। দুজনে আমাকে নিয়ে যে টানাটানি করে, দুজনের মধ্যখানে আমি ফেসে গেছি রে বন্ধু। ওরা ঝগড়া করতে করতে সব শেষে আমার দিকে তীর ঘুরে যায়, তখন নাকি সব দোষ আমার হয়ে যায়। আর দুজনে যে হারামি, কি বলবো রে, দুজনের যুক্তি বুদ্ধি করে আমার অবস্থা কেরোসিন করে দেয়। কান্দো না বন্ধু, বাকি জীবনটা এমনভাবেই সহ্য করে যেতে হবে। মনটা চায় পালিয়ে যায় কোথাও, এগুলো আর সহ্য করতে পারছি না রে বন্ধু। গত পরশুদিন আগে ইরাপুর বাসায় কেন গেছি, আগে কেন মেঘাপুর বাসায় গেলাম না, এটা নিয়ে সে কি ঝগড়া শুরু হলো। আচ্ছা বল তো, আগে তো ইরাপুদের বাসা পরে, তাই না বল? তাহলে তো ওদের বাসায় আগে যাব, কিন্তু না, এখন নাকি আগে ওদের বাসায় যাওয়া লাগতো। কোন যে দুই ডাইনির কবলে পড়েছি রে বন্ধু। আরে না না না, ইরা আপু অনেক ভালো, আর মেগা আপু অনেক ভালো। হালার পুত, শুধু চেহারা সুন্দর আর মনটাও সুন্দর, কিন্তু আর সব বিষয়ে ডাইনি রাক্ষসী। মনটা চাই কি যে করতে, জীবনটা তেনা তেনা হয়ে গেছে রে বন্ধু। এরকম একটা সামলাতে জীবন কেরোসিন হয়ে যেত, সেখানে আমার দুইটা। মেঘাপুর কথা শুনে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। কখন আসছে শালা, তুইও শেষ পর্যন্ত বাঁচ দিলি। আগে বললে কি হতো তোর? আমার কোনো দোষ নেই। এখান থেকে এখন কেটে পড়ি। উঠতে গিয়ে দেখি কিরাপু সামনে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, আজকে গেছি। আপুরে, আমাকে বাঁচা। আপুর দিকে অসহায়ভাবে তাকিয়ে আছি। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো আগেই বলেছিলাম, ভেবে দেখ, ওনার দরদের শরীর কাউকে কষ্ট দিতে পারবে না। আমি গেলাম, বাই বাই। তোমরা দুজনে আমাকে এমনভাবে ধরেছো কেন? আমি আবার কি করলাম? তুমি কিছুই করনি সোনা,
যা করার আমরা দুজনে করেছি। তা করেছো। কি বললা? সব দোষ আমাদের? তোমার আজকে হচ্ছে মেঘা। আমি ধরে রাখছি আর তুই কিছু উত্তম মধ্যম দে। সব দোষ আমাদের, তাই না? ছেড়ে দাও, আর এমন কথা ভুলেও মুখ দিয়ে বের হবে না। আমাকে ছেড়ে দাও, আর এমন হবে না, আল্লাহর কসম। এত ভয় পাওয়ার কিছু নেই সোনা, আমরা তোমাকে কিছুই করব না, শুধু 2-1টা ঘুষি দিব। কেউ কি তার হাজবেন্ডকে মারে? তোমরা দুজনের না আমার ভবিষ্যৎ স্ত্রী? আরে সত্যি বলছি, আর ভুলেও এমন কথা মুখ দিয়ে বের হবে না। ঠিক আছে, আজকের মতন ছেড়ে দিলাম। এরা ছেড়ে দে, ওর ব্যবস্থা পরে করা যাবে। এখানে মারলে আমাদের মান সম্মান যাবে। মেঘাপুর কথা শুনে হীরাপু ছেড়ে দিল, তারপর বলল, এখনের মতো ছেড়ে দিলাম। কলেজে আছি তাই কিছু বললাম না। এই চল, ক্লাসের সময় হয়ে এসেছে। ওরা তিনজনে চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। নীলার বিথি হাসছে। একে বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কেমন দাঁত কেলিয়ে না হেসে ক্লাসে চল। তারপর ক্লাসে চলে আসি। পরের দিন সকালে ঘুমিয়ে আছি, তখন মনে হচ্ছে খুব নরম কিছু জড়িয়ে ধরে রেখেছি, আর কেউ মুখে ফু দিচ্ছে। তখন ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে যেই চিৎকার দিতে যাব, তখন হাত দিয়ে মুখ চেপে ধরেছে। কুত্তা, চিৎকার দেওয়ার কি আছে? সেটাই তো, এমনভাবে চিৎকার দিচ্ছিস কেন? আর এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? আমি চুপ করে আছি, কথা বলবো কিভাবে? মুখের উপর তো হাত দিয়ে চেপে ধরে রেখেছে। ও, ভুলেই তো গেছি। আচ্ছা এবার বল, তোর ফোনে ফোন দিচ্ছি কিন্তু বন্ধ বলছে কেন? আর এতক্ষণ ধরে ঘুমাচ্ছিস কেন? তো কি করব? আজকে তো কলেজ ছুটি আছে, তাই ঘুমাচ্ছি। আর আজকে একটু শান্তিমতো ঘুমাবো, তাই ফোন অফ রেখে দিয়েছি। কিন্তু তোমরা দুজনে এখানে কেন? আম্মু দেখেনি? দেখলে সমস্যা কোথায় শুনি? এখন দেখলে সমস্যা নাই জানো। ভাগ্যিস প্যান্ট পরে ঘুমিয়েছি। যদি লুঙ্গি পরে ঘুমাইতাম তাহলে তো দুজনে মিলে কি যে করতো। ছোট একটা ঢোকিলে বললাম, আমাকে একটু ঘুমাতে দিবা? ঘুমাও, সমস্যা কোথায়? দুজনে মিলে কি ঘুমাতে দিচ্ছ? আল্লাহ, ও আল্লাহ, কি যে ভুল করেছি। দুজনে মিলে যেভাবে আমার পায়ের উপর পা তুলে রেখেছে, দরজার দিকে তাকিয়ে দেখি চিটকিনি দেওয়া আছে। আচ্ছা, দুজনে এমনভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো, উঠো, ফ্রেশ হব। আর না হলে কি করবা সোনা? তবে তুমি কি বুঝতে পারছো এখন তোমার সাথে অনেক কিছুই হবে? দেখো, আমি বাচ্চা একটা মানুষ। বাচ্চাদের উপর কি এমন নির্যাতন করে কেউ? আমাকে ছেড়ে দাও না। সকাল সকাল মনে তো চাইছে আমার অন্য কিছু করতে, কিন্তু বিয়ের আগে সম্ভব না। আর ছাড়ো না তোমরা। দুজনের দিকে তাকিয়ে দেখি কেমন নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। গন্ডগোল হলো কি হলো? সব কিছু একে একে দিলাম দুজনকে চিমটি। চিৎকার দিয়ে হালকা ছেড়ে দিতেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গেছি। দুজনে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে দুজনে। কুত্তা, তোর কপালে দুঃখ আছে। চিমটি কাটলি কি জন্য? তোমরা দুজনে যা করতে চাইছিলা, এখন সেটা তো সম্ভব নয়। আমি আশ্রমে গেলাম। বাই বাই। বিয়ের দিন তোমার অবস্থা কি হবে সেটা উপরওয়ালাই জানে। আর তো 3 দিন পর, তাই না? তখন দেখা যাবে বলেই আশ্রমে এসে ব্রাশ করে চোখে মুখে পানি দিয়ে বের হয়ে দেখি দুজনে এখনো শুয়ে আছে, আর নিজের মন মতো ফোন টিপছে। আমি ওদের কিছু না বলে বাইরে চলে এলাম। আম্মু, খাবার দাও। রান্নাঘরে রাখা আছে, গিয়ে নিয়ে এসে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। রান্নাঘর থেকে এসে খাবার নিয়ে টেবিলে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। দুজনে আমার রুম থেকে বেরিয়ে এলো। কেমন একা একা খাচ্ছে? আমাদের একবারও জিজ্ঞেস করলো না খেয়েছি কিনা। আমি জানি তোমরা দুজনে খেয়ে এসেছো, তাই জিজ্ঞেস করিনি। আচ্ছা, খেলে আসো। না থাক, তুমি একা একাই খাও, আর যদি বলো খাইয়ে দিতেও পারি। আমার হাত আছে, আমি খেতে পারবো। তাহলে আমাকে খাইয়ে দাও। তাহলে আমাকেও খাইয়ে দিতে হবে। আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। তোমাদের নিজেদের হাত আছে, নিজেরা খেতে পারো। ওকে ওকে, ঠিক আছে। সময় আমাদের আসবে, তখন দেখবো কত ধানে কত চাল।
আমি কিছু না বলে চুপ করে খেতে থাকি। আর ওরা দুজনে আপুর রুমে চলে যায়। আমি খাওয়া শেষ করে রুমে এসে ফোনটা নিয়ে আবারও বাইরে চলে আসি। দিনটা এমনভাবেই কেটে যায়। ও, বলতে ভুলে গেছি, 2 দিন পরেই বিয়ের ডেট ঠিক করেছে। একসাথে 2টা বিয়ে করব, ভাবা যায়? এমনভাবে 2 দিন চলে গেল। দুজনে এত জ্বালিয়েছে কি বলবো। জীবনটা বাঁশবাগান বানিয়ে রেখে দিয়েছে। আগামীকাল বিয়ে, বেশ তোড়জোড় চলছে। ভবিষ্যৎ আমার কেমন আল্লাহ ভালো জানেন। আচ্ছা, যারা 4 বিয়ে করেছে তাদের জীবন কেমন কাটছে? রাত পার হয়ে সকাল হলো। বাসায় আত্মীয় স্বজনে ভর্তি। ভালো আয়োজন করা হয়েছে। বন্ধু, 2টা তো বিয়ে করছো ঠিক আছে, আদর ভালোবাসা পাবা ডাবল। কিন্তু যদি সেদিনের মতো করে মারে, একজন ধরে রাখলো আর একজন মারলো, কেমন হবে ভাব? দূর শালা, ভয় দেখাস না তো। সাহস দে সাহস। আর মারবে কি জন্য? কিছু বলবে না দেখিস। তা দেখা যাবে। তবে তুই এত চিন্তিত কি জন্য বল? আরে না না, কোনো কিছুই নিয়ে চিন্তা হচ্ছে না। আর একটু একটু তো চিন্তা ভাবনা হবে, তাই না? আচ্ছা থাক, গোসল করে আসি। তারপর গোসল শেষ করে এসে নীলের সাথে গল্প করতে থাকি। তারপর বেশ কিছুক্ষণ পরে বরযাত্রী নিয়ে চলে আসি। একসাথে দুই শ্বশুর মিলে একসাথে দুই শ্বশুর মিলে সব কিছু আয়োজন করেছে। তারপর দেখতে দেখতে বিয়ে হয়ে যায়। তারপর বউ নিয়ে বাসায় চলে আসি। আশেপাশের সবাই বউ দেখায় ব্যস্ত। আর এদিকে আমি নীল ছাদে এসে কথা বলতে থাকি। যদিও একে একে আরও কয়েকজন বন্ধু আসে। দুজনের সাথে একসাথে বাসর করব, এটা তো ইসলামে জায়েজ নেই। তাহলে এখন কি করব? ওসব বাদ দে, আগে কিছু ছিঁড়তে পারছিস নাকি সেটা দেখ, তারপর না হয় বাসর করবি। দুশালা, এখন দরজার সামনে থেকে সর। দোয়া করি বন্ধু, বিড়াল দুটো ভালো করে মারিস। জানি তোর ধারা কিছু হবে না, তাও বললাম এই আর কি। হালার পুত। তারপর আর কিছু না বলে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে ঘুরিয়ে দেখি দুজনে শুয়ে আছে। হালার পুত। তারপর আর কিছু না বলে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেখি দুজনে শুয়ে গেছে। কাছে গিয়ে দেখি চোখ বন্ধ করে আছে। ঘুমিয়ে গেছে নাকি? বাহ, বাসর ঘর তো সেভাবে সাজিয়েছে রে। ধন্যবাদ তোদের আপু। আমি এখন কি করব? এরা তো ঘুমাচ্ছে, ডাক দিব ওদের? না থাক, ঘুমিয়ে গেছে যেহেতু সেহেতু আর ডাকার প্রয়োজন নেই। নিচে বিছানা করে শুয়ে পড়ি। কপালে শেষ পর্যন্ত এটাই ছিল। কপাল ভিজিয়া যায় চোখেরই জলে। এই কষ্ট কোথায় যে রাখি? কষ্টে বুকটা ফাড়ি যায় রে। শরীরটাও কেমন ক্লান্ত হয়ে আছে। রুমে সোফা থাকলে তো কত ভালো হতো। আচ্ছা, বিয়েটা কেন করলাম? মানুষ বিয়ে করে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই ভাবছি। তাছাড়া কি আর করব? তবে বধূ বেশে দুজনকে অনেক সুন্দর দেখাচ্ছিল। পাঞ্জাবিটা খুলে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে আসতেই দেখি দুজনে একসাথে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। ওদের দুজনের এমনভাবে তাকানো দেখে আমার অনেক ভয় করছে। আচ্ছা, মারবে না তো দুজনে? যদি মারে, না পারবো সহ্য করতে। ধীর গতিতে ওদের সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, ঘুম ভেঙে গেছে? আমার শখ কি জানো? না বললে জানবো কিভাবে? বাসরাতে বর পিটানোর। মেঘা, তোর কি ইচ্ছে আছে নাকি? আচ্ছা মানি, আয় দুজন মিলে বর পিটায়। এমন মার মারবো যে সারা জীবন মনে থাকবে। 2 বিয়ে করার ফল এবার বুঝতে পারবে। আমার তো ভয় অবস্থা খারাপ। দুজনে উঠে শাড়ি পেঁচিয়ে কোমরে খুঁজলো। তারপর আমার টেবিলের উপর রাখা স্কেলটা নিয়ে আমার দিকে আসতে লাগলো। এই, দুজনে এটা কি করছো? আমাকে ছেড়ে দাও। এগুলো বলতে বলতে পিছনে যেতে লাগলাম। আর দুজনে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর দুজনে মৃদু হেসে যাচ্ছে। দুজনকে এখন সত্যি সত্যি রাক্ষসীর মতো লাগছে। দেখো, ছেড়ে দাও, আমি না তোমাদের বর। তো কি হয়েছে? চান্দু, এবার বুঝবে আমি কি জিনিস। তোমার আজকে কি অবস্থা হবে কল্পনাও করতে পারবে না। না না, এমন করবা না। আমি না তোমাদের বর। দুজনে একদম কাছে চলে এসেছে। এসে মেঘা আমাকে ধরলো আর ইরা স্কেল হাতে নিয়ে আরেক হাতে আঘাত করছে। আমার কি যে অবস্থা বলার মতো না। ওরে, কেউ আমাকে বাঁচা, আমি মনে হয় আর বাঁচবো না। ওরে আপুরে, তোদের মনে হচ্ছে আর দেখতে পারবো না রে। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। আমাকে ছেড়ে দাও। দুজনে এমন করছো কেন?
শোনা, তোমাকে একটু আদর দিব তাই। আচ্ছা মেঘা, ওড়নাটা দিয়ে ওর হাত বেঁধে দে। হ্যাঁ, এই না, এমন করিও না প্লিজ। তোমরা না আমার লক্ষ্মী সোনা বউ, তোমরা কি আমার সাথে এমন করতে পারবা? এসব কথা চিড়ে বিজবে না সোনা। আরে ওড়নাটা নিয়ে এসে দে, ওকে একটু আদর করে দিই। আম্মু গো, আমাকে বাঁচাও, আমি মনে হয় আর বাঁচবো না গো। এবার তুই চুপ করবি, ওর মুখটাও বেঁধে দিতে হবে। এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও, আমি থাকবোই না তোমাদের সাথে, ছাড়ো আমাকে। ইরাপু আমার কাছে এসে বলল, তোমাকে কি আমরা কিছু করতে পারি শান? এমনি তোমাকে একটু ভয় দেখালাম। এই ছাড় ছাড়। আসো সোনা, এখন একটু আদর খায়। ওই ওরে ধর, থুকু ওনাকে চ্যাংধুলা করে ধর। কত শয়তান দেখছেন আপনারা। ইরাপু আমার পা ধরলো আর মেঘাপু হাত ধরে চ্যাংদোলা করে বিছানায় রেখে দিল। আগে তুই না আমি? সব বাদ, দুজন একসাথে ঝাঁপিয়ে পড়, পরটা পরে দেখা যাবে। আগে তো মনের চাহিদা মিটিয়ে নি, কি বলো জানো? তারপর ইরাপু আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। একটু পরে ছেড়ে দিতেই মেঘাপু ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে কখন যে আমাকে বস্ত্রহীন করে দিয়েছে বুঝতে পারিনি। এখন শুধু আমার শরীরে একটা পোশাক, সেটা হলো ছোট প্যান্টটা। আর ওদের শরীরেও পোশাক নেই। মেঘাপুকে ধরে তার মুখ গলায় কিস করতে থাকি। তারপর আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। থাক ভাই, তারপর কি? আর কিছু বললাম না, বাকিটা নিজ দায়িত্বে বুঝে নেন। একে একে আক্রমণ চলল।